18 বছর পর আকাশ ওর নিজের জন্মভূমিতে ফিরে আসবে, তাও নিজের পরিচয় গোপন করে। কী কারণে পরিচয় গোপন করবে তা আপনার গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। চলুন এবার গল্পে ফিরে যাই। কাউকে কিছু না জানিয়ে চলে আসে এয়ারপোর্টে, ওখান থেকে বাংলাদেশে ফিরে আসে। সেজন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে এসে নামে। ওখান থেকে একটা বাসের টিকিট কাটে আর ওখানেই বসে বসে অপেক্ষা করতে থাকে। কিন্তু পাশের সিট এখনও খালি আছে। কিছুক্ষণ যেতে একটা মেয়ে দাঁড়ায়, কিন্তু আকাশ বাইরের দিকে তাকিয়ে এই ব্যস্ত শহরটাকে দেখতে ব্যস্ত। কেননা আকাশ যখন এই দেশ ছেড়েছিল তখনকার শহর আর এখনকার শহর অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এসব চিন্তার মাঝখানে এক্সকিউজ মি, এইদিকে আকাশের সেদিকে কোনো খেয়াল নেই। কি ব্যাপার? ছেলেটা কি ইংরেজি বোঝে না নাকি কানে শোনে না? আবার একবার ডেকে দেখবো কি? এদিকে বাসে লোক উঠতে শুরু করে, সেজন্য ইরা আবার তাড়াহুড়ো করে আকাশের বাহুতে হাত দিয়ে, এই যে শুনছেন? কি হলো? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এভাবে জোরে বলাতে আকাশ ফিরে তাকায় আর ইরাকে দেখতে পায়। প্রথম দেখাতেই আকাশ ওর মায়েই পড়ে যায়। শুধু আকাশ কেন, যে কেউ দেখলে মায়েই পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। কেননা ইরা দেখতে তেমনই ছিল। কিন্তু আকাশ এই সবের দিকে না তাকিয়ে যে কাজে এসেছে সেই কাজটা করার চিন্তা করতে থাকে। জি, আমাকে বলছেন? এই হাতটা তো মনে হচ্ছে আপনার না? কীরকম আজব প্রশ্ন এটা। যদি হাতটা আপনারই হয়ে থাকে তাহলে আমি তো আপনাকেই ডাকছি। এটা আর বলার কি আছে? কী জন্য ডেকেছেন তা বলেন। আমি আপনার মতো পেতনিদের সাথে কথা কম বলি। ওই বজ্জাত বেটা, আমাকে কোন দিক দিয়ে তোর পেতনি মনে হয়? হুম। ভুল হয়ে গেছে, পেতনি হবে না, কিন্তু ঝগড়াটে মহিলা তো বলাই যায়। আমাকে কোন দিক দিয়ে আপনার মহিলা মনে হলো বলবেন? তাহলে কি আপনি? ওই একদম উল্টোপাল্টা কিছু ভাবতে যাবেন না, ঠিক আছে? তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঝগড়া করবেন? ইরা যে দাঁড়িয়ে আছে সেটা তো ইরা ভুলে গিয়েছে। আমি এই জন্য দাঁড়িয়ে আছি কারণ আমি জানালার পাশেই বসবো, আর আপনি ওই সিট থেকে সরে বসুন, কারণ আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না। আমি এই সিট নিয়েছি, সেজন্য আমি জানালার পাশেই বসবো। আপনি পাশের সিটে বসলে বসুন, আর না হয় দাঁড়িয়ে থাকেন। আপনি তো দেখতেছি মহিলাদের মতো ভালোই ঝগড়া করতে পারেন। তাহলে স্বীকার করছেন তো? কি? এই যে মেয়েরা বেশি ঝগড়া করে। আপনাকে তো আমি এখানে বসে পড়ুন, যদি তাতেও ইচ্ছে না হয় তাহলে। এই, আপনি জানেন আমি কে? যদি জানতেন তাহলে এতক্ষণে কি? তাছাড়া আপনার সম্পর্কে তো জানতে হলে আগে পরিচিত হতে হবে। তাহলে আগে পরিচয় পর্বটা শেষ করি, ততক্ষণে আমি সিট ছেড়ে দেব। সত্যি দিবেন তো? এরকম করে হাসি দিলে শুধু সিট কেন, কলিজাটাও দিয়ে ফেলতে পারি। এইদিকে আকাশ সিট থেকে একটু সরতেই ইরা সিটে জোর করে বসতে যাবে। তখনই আকাশ জানালার দিকে চেপে বসতেই ইরা এসে আকাশের কোলে বসে পড়ে। তবে বাসে অন্ধকার ছিল বলে কেউ তখন খেয়াল করেনি, কেননা বাস ভর্তি হয়ে গেছে, সেজন্য বাস ছেড়ে দিয়েছে। এভাবে বসাতে ইরা কিছুটা লজ্জা পায়, সাথে সাথে উঠে যায়। তা সিটে বসবেন, আগে বললেই তো হতো। এতক্ষণ ধরে যে বলতেছি সেই কথাগুলো কি কানে যায়নি, নাকি বয়রা বলে শুনতে পাননি? কোনটা? হুম। আচ্ছা বসুন, আমি সিট ছেড়ে দিচ্ছি। কথাটা শুনে ইরা তো খুশি হয়ে যায় অনেক। আকাশ সিট ছেড়ে দিলে ইরা বসে পড়ে, এরপর জানালার দিকে মুখ করে বসে থাকে। এদিকে আকাশ ওর মতো কিছু একটা পড়তে থাকে মোবাইলে, কেননা ও কি করবে না করবে সব কিছু এখানে লেখা আছে। এদিকে রাতে ইরা ঘুমিয়ে পড়ে, সাথে আকাশের কাঁধে মাথা রেখে দেয়। আকাশ ভেবেছিল মাথা সরিয়ে দিবে, কিন্তু এভাবে কারোর ঘুম ভাঙিয়ে দেওয়া ঠিক হবে না, সেজন্য কিছু বলেনি। কয়েক ঘন্টা পরে গাড়ি একটা রেস্টুরেন্টে এসে থামে। ইরাকে উঠাতে যাবে তখনই, এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে এভাবে টাচ করলেন। আমি তো আপনাকে ওঠানোর জন্য। আপনাকে আমি ওঠাতে কি বলেছি? আপনি তো। আপনার মতো ছেলেকে আমি খুব ভালো করেই চিনি। মেয়ে পেলেই চান্স নেওয়ার ধান্দা খুঁজে বেড়ান, তাই না? নিজেকে এত সুন্দরী ভাবতে চাইয়েন না, রেস্টুরেন্টে খাবার খেয়ে নিন।
ইরা তেমন একটা কথা বলেনি। নিচে নেমে রেস্টুরেন্টে এসে খাওয়া শুরু করে। এদিকে আকাশের মোবাইলে কল আসে। কল রিসিভ করে কথা বলতে থাকে। এইদিকে ওদের খাওয়া শেষ হলে আকাশ সহ বাকিরা গাড়িতে বসে পড়ে। ওরা বাস থেকে নামতে নামতে সকাল হয়ে যায়। এদিকে ইরা গাড়ি থেকে নেমেই একটা রিক্সা নিয়ে চলে যায়। আকাশ যদিও তখন গাড়িতে ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করে গাড়িতে একটা ব্যাগ রাখা ছিল। ব্যাগটা হাতে নিয়ে আপনার ব্যাগ ফেলে গেছেন। এর বেশি কিছু বলতে যাবে তার আগে ইরা ওখান থেকে চলে যায়। আকাশ একটু দূরে নেমে পড়ে, কেননা এখান থেকে বাকিটা পথ হেঁটে হেঁটে যাবে। তার কারণ হচ্ছে প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে যাবে সেজন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বড় আম গাছ দেখতে পায়। যদিও আগে অনেক ছোট ছিল, কিন্তু তাও চিনতে ভুল করেনি। ওই গাছের নিচে অনেক মানুষ রোদের তাপ থেকে বাঁচার জন্য এই গাছটার নিচে এসে সে বসে থাকে। কেননা আপনারা তো জানেন, রোদ থেকে বাঁচার জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছের নিচে একজনকে দেখে কিছুটা চেনা চেনা লাগছে, সেজন্য ওনার কাছে আসে। আঙ্কেল, আপনাকে আমার চেনা চেনা লাগছে, কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না। তুমি কে? আমার পরিচয় আপনাকে দিলে আপনি চিনবেন না। তবে আপনি কি শাকিলের বাবা মিস্টার করিম সাহেব বলতেছেন? নাম তো ঠিকই বলছো, কিন্তু তোমাকে তো চিনলাম না। পরিচয় কি দিবে? পরিচয় দেওয়ার মতো তেমন কোনো কিছু হয়নি আমার। তবে আমার একটু সাহায্য করতে পারবেন? কি সাহায্য লাগবে বলো। এই ঠিকানাটা কোন দিকে আমাকে একটু বলবেন কি? সামনে যে পথটা দেখতেছো ওই পথ দিয়ে একটু বামে যাবে, তারপর ডানে যাবে, তারপর বামে গেলে একটা 3 তলা বাড়ি দেখবে। এইটাই ঠিকানা। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। কিন্তু আঙ্কেল, আপনার ছেলে এখন কি করে? ও তো এখন একটা খামারের কাজ করে। খামার কি নিজের নাকি অন্য কারো? নিজের খামার। আচ্ছা আঙ্কেল, চলি আমি এখন। এইদিকে আঙ্কেলের কথা মতো আকাশ ওই রাস্তা দিয়ে চলতে থাকে। কিছুক্ষণ পর সত্যি সত্যি 3 তলা একটা বাড়ি দেখতে পাই। তবে এখানে আগে 1 তলা একটা বাড়ি ছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এখন যে এত পরিবর্তন হয়েছে তাও বুঝতে পারিনি। বাড়ির ভিতরে ঢোকার সময় কিছু একটা দেখতে পাই, সেজন্য আর ভিতরে যাইনি। তবে কে ছিল যার জন্য ভিতরে যায়নি তা আপনি একটু পরেই জানতে পারবেন। ওখান থেকে লুকিয়ে কোনো মতে বের হবে, তখনই দেখা হয় শাকিলের সাথে। ও হ্যাঁ, আপনাদের তো শাকিলের পরিচয় দেওয়াই হয়নি। শাকিল হলো আকাশের ছোটবেলার বন্ধু। যদিও শাকিল আকাশকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি খুঁজে। কেন পায়নি তার কারণ আপনারা জানতে পারবেন কিছুদিন পরে। কেননা সবটা যদি আমি এখনই বলে দেই তাহলে তো গল্প পড়ে তেমন একটা মজা পাবেন না। সেজন্য মাঝে মাঝে গল্প পড়তে হলে কিছুটা ধৈর্য নিয়ে পড়তে হয়। শাকিলকে দেখে কি ব্যাপার, আপনাকে তো চিনলাম না। আমাকে চিনবেন না? দেখে তো দেশের মনে হচ্ছে না, মনে হচ্ছে দেশের বাইরে থেকে এসেছেন। ঠিক ধরেছেন, আমি দেশের বাইরে থেকে এসেছি। কোন দেশ থেকে? আমেরিকা থেকে এসেছি। আমার তো ছোটো থেকে স্বপ্ন আমেরিকা যাওয়ার, কিন্তু আজ পর্যন্ত যেতে পারলাম না। তা তুমি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে? আমি সাহায্য করতে পারবো, কিন্তু তার জন্য তোমার সাহায্য লাগবে। কি সাহায্য? আমি আমেরিকায় যাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারবো। ঠিক আছে, চলো এই দিকটায় বসে আড্ডা দেই। আচ্ছা, আমি আমার বাকি বন্ধুদের কল দিয়ে আসতে বলে এখানে। তাহলে তো ভালোই হয়, একসাথে মজা করা যাবে। এরপর ওরা একটা টঙের উপরে বসে ওখানে আড্ডা দিতে থাকে কিছুক্ষণ। আপনাদের তো শাকিলের পরিচয় দিতে ভুলে গেছি, যদি আগে বলে থাকি তাও নতুন করে আবারও জানিয়ে দিচ্ছি। শাকিল হচ্ছে আকাশের ছোটবেলার বন্ধু, আরও অনেকে আছে। একটু পরে ওরাও এসে আড্ডা দিবে, তখন ওদের পরিচয়ও জানতে পারবেন আপনারা। শাকিলের ছোটবেলা থেকে আমেরিকা যাওয়ার স্বপ্ন, আর শাকিলের এই বাড়িতে বেশি আসা যাওয়া হতো, কেননা এই বাড়িতে আরও একটা ছেলে আছে। ও আসবে একটু পর। ওরা যদি আসে তখন ওদের সাথে পরিচয় করিয়ে দিব। ওরা আসলে 10 মিনিট পরেই বাবু আর অন্তর ওখানে আসে। ওরা এসে প্রথমে শাকিলের সাথে কথা বলতে থাকে, তারপর ওরা আকাশকে খেয়াল করে। আসলে এখানে যাদের দেখছেন ওরা সবাই আকাশের ছোটবেলার বন্ধু হয়, কিন্তু কোনো একটা কারণে আজকে ওদের থেকে ভিন্ন দেশে চলে যেতে হয়েছে। ওরা এসেই ওনাকে তো চিনলাম না। শাকিল, তোর কি আত্মীয় বা পরিচিত কেউ হয়? আরে এরকম কিছুই না, আজকে পরিচয় হলো আমাদের। তাহলে আমাদের সাথে পরিচয় করিয়ে দে। শাকিল আকাশের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। এরপর ওরা অনেকক্ষণ ধরে আড্ডা দিতে থাকে। সন্ধ্যা হয়ে আসে, সেজন্য ওরা উঠে যেতে চাইবে, তখনই তোরা সবাই যে চলে যাচ্ছিস, ও কোথায় থাকবে? তাই তো, ওটা তো খেয়াল করিনি। অন্তর, তুই একটা কাজ কর, ওকে তোর সাথে নিয়ে যা। কিন্তু তোরা তো জানিস বাসায় আমার বোন আছে, সেই জন্য আমি তোদেরও নিতে পারি না বাসায়। সেখানে ওকে নিয়ে যাব কি করে?
তাহলে চল আমরা সবাই মিলে তোর বাবার সাথে কথা বলি, তারপর ওনাকে বলে ওর থাকার জায়গা করি। হ্যাঁ চল, সেটাই ভালো হবে। তাছাড়া ও যখন আমাদের বন্ধু হয়েছে তখন ওর দেখাশোনার দায়িত্ব তো এখন আমাদেরই। এইদিকে ওরা অন্তরের পাশে ওকে নিয়ে যেতে থাকে। আসলে এটাই আকাশ চেয়েছিল, কেননা ও যে কাজে এসেছে সেই কাজের জন্য ওই বাসায় যাওয়া বেশি জরুরি। সবাই মোটামুটি ওখানে চলে আসে এভাবে আকাশকে দেখে। অন্তর, ছেলেটাকে? বাবা, ও আমার বন্ধু হয়। কি বলিস? ওকে আগে তো কখনো দেখিনি। বাবা, ও তো দেশের বাইরে থাকে, আমি ওকে আসতে বলেছি, সেই জন্য এখানে এসেছে। হ্যাঁ আঙ্কেল, ও অনেক ভালো ছেলে। আপনি তো জানেন আমাদের অবস্থা কিরকম। ওকে আমাদের বাড়িতে নিয়ে যে রাখবো সেটাও সম্ভব না। শাকিল, তোমার বাসায় তো? আমার বাসায় রাখতে পারবো, কিন্তু খাওয়া দাওয়া তো দেখতে হবে। ঠিক আছে, তোমরা যখন বলতেছো তখন অন্তর ওকে রুমে নিয়ে যা। আর একটা কথা, তুমি যখন এখানে থাকবে নিজের মতো করে। জি আঙ্কেল, তাই করব। আমি কি তাহলে এখন যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যাও। এরপর অন্তরকে একটা রুম দেখিয়ে দেয়। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমি তোমার পাশের রুমে আছি। তা এই বাসায় আর কেউ কি থাকে না? বড় মামা আর মামি তো ঘুমোচ্ছে, সকালে পরিচয় করিয়ে দিব। তবে এই রুমে আগে আমার মামাতো ভাই থাকতো। তা সে এখন কোথায়? জানি না কোথায় আছে এখন, অনেক খোঁজার পরেও পাইনি। তবে একটা কথা, আমার মামা কিন্তু অনেক রাগে, সেই জন্য ওনার সাথে কথা বলার সময় একটু সাবধানে বলিও। আচ্ছা, তাই হবে। এই বলে রুমে চলে আসে। রুমে এসে দেওয়ালগুলো দেখতে থাকে। 18 বছরে কতটা পরিবর্তন হয়েছে তা দেখেই বুঝতে পারছে। রাতে শুয়ে পড়ে আর 15 দিনের কথা ভাবতে থাকে। এভাবে যে কখনো আকাশ এই বাসে এসে তাও ওর নিজের রুমেই থাকতে পারবে তা কিন্তু কখনো ভাবতেও পারেনি। রাতে ঘুমানোর পর সকালবেলায় যখন ঘুম ভাঙে তখন বারান্দা থেকে একটা মেয়েকে আসতে দেখতে পায়। ঘুমু ঘুমু চোখে তাকিয়ে দেখে রাতে সেই মেয়েটি, সেজন্য মুখ লুকিয়ে রাখে কাঁথা দিয়ে। এই মেয়েটি এই বাসায় কি করে, তাও আমারই রুমে? এখন যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। কি করি এখন? কিভাবে লুকাবো? তখনই শুনতে পাই রুমে আরেকটা মেয়ে আসে। এসে ওই বারান্দায় চলে যায়। এদিকে ততক্ষণে আকাশ উঠে যাবে। তখনই মেয়েটা চলে আসে রুমের মধ্যে আর চিৎকার করতে যাবে। বিছানা থেকে উঠে মুখ চেপে ধরে। এইদিকে মুখ চেপে ধরাতে তো ইরা কথা বলতে পারছে না। এদিকে বারান্দায় যে মেয়েটি ছিল সে রুমে এসে এভাবে ওদের দেখে চিৎকার করে তখন অন্তর চলে আসে রুমের মধ্যে। তুই এইভাবে চিৎকার করছিস কেন? তার আগে এটা বল, এই ছেলেটাকে? ও তো আমার বন্ধু। তাহলে এই রুমে কেন? তাহলে কোন রুমে দিব? তুই জানিস না মামা এই রুমের মধ্যে কাউকে আসতে দেয় না, তারপর তুই ওনাকে কেন? এই যে আমার বান্ধবীকে কি মেরে ফেলবেন নাকি এভাবে চেপে ধরছেন? তানুর কথাই আকাশ ইরাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরই ইরা আকাশের বুকে ঘুষি মারতে থাকে। কয়েকটা দেওয়ার পর আকাশ বিছানায় পড়ে যায় আর ইরা তাল সামলাতে না পেরে আকাশের বুকে এসে পড়ে। এতে কিছুটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয় যা আপনার পরে জানতে পারবেন। এখন কি হবে তা শুধু দেখে যান। তানু এসে ইরাকে ওঠায়। তুই এত চিকন যে নিজের শরীরের ভার পর্যন্ত সামলাতে পারিস না। এই রকম বডি সব ছেলেরাই পছন্দ করে, তোর মতো মুটকি না আমি। ওকে? কি তুই আমাকে মুটকি বলতে পারলি? তোর কান্না বন্ধ কর। অন্তর ভাইয়া, আগে বলুন তো এই ছেলেটাকে আর এই রুমে কি করে? আপনি যে কানা তা তো আগে বলেননি। তোমরা কি আগে থেকে চেনো একজন আরেকজনকে? আরে না, উনি দেখতেছে আমি এখানে শুয়েছিলাম, তারপরেও এরকম বোকার মতো কথা বললে কি বলবো ওনাকে বলো? আপনি তো দেখি ভালোই ঝগড়া পারেন, আপনার সাথে তো মনে হয় ঝগড়াই পারবো না। তাহলে ঝগড়া করতে আসেন কেন? এরপর বাকিরা আর কিছু বলতে যাবে তখন ওখানে শাহজাহান চৌধুরী চলে আসে। ওনার সাথে সাথে ওনার স্ত্রীও চলে আসে, মিসেস পারুল আক্তার। কি হয়েছে এখানে? এত চিৎকার করছে কে? ইনি হচ্ছে এই বাড়ির কর্তা। এক কথায় উনি যা বলে তাই এই বাড়িতে চলে। ওনার কথাই এই বাসার শেষ কথা। উনি আসাতেই সবাই চুপ হয়ে যায়। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাদের। মামা, ও আমার বন্ধু, গতকাল এসেছে, এখানে কয়েকদিন থেকে আবার চলে যাবে। ছেলেটা তো অনেক ভালো দেখতে, ঠিক আমার ছেলের মতো লাগছে। কথাটা বলে কয়েক ফোঁটা পানি ফেলে দিল, যা সবার চোখেই পড়েছে। কিন্তু কেউ কিছু বলেনি এই নিয়ে, কেননা সবাই কারণটা জানে। নিয়ে যখন এসেছো তখন তো কিছু বলার নেই। আর তা ওকে এই রুমে কেন দেওয়া হয়েছে? মামা, এই রুম তো খালিই থাকে সব সময়, তার উপর
উপরের রুমগুলো তো সবই আছে, কিন্তু সেইগুলো গোছানোর জন্য ফ্লোর থাকে না। তার উপর মামা, বাসায় তো আমরা 6 জন থাকি, এতগুলো রুম। সে ব্যাপারে এখন কোনো কথা বলতে চায় না। আচ্ছা, এখন নাস্তা করার জন্য আসো সবাই। অন্তর, ওকেও নিয়ে আয়। বাকি কথা ওখানে না হয় শুনবো। এরপর ওরা সবাই নাস্তার টেবিলে এসে বসে পড়ে। সেখানে মোটামুটি অনেকেই ছিল। সবাই খাবার খাচ্ছে আর কথা বলতে থাকে। তোমার পরিবারে কে কে থাকে? আমার পরিবারের সবাই আছে, কিন্তু আমি থাকি না ওনাদের সাথে। তা ওখানে কি ধরনের চাকরি করো, আর এখানে কেন আসলে? আমি এসেছি গ্রাম ঘুরে দেখাবো বলে। আসলে আমি আগে এই গ্রামে থাকতাম। কিভাবে? তোমার পরিচিত বা পরিবার কি থাকতো এখানে? পরিচিত থাকতো, কিন্তু তারা এখন নেই। আচ্ছা, তুমি তাহলে থাকো এখানে। আমার কাজ আছে, এখন আমাকে যেতে হবে। আচ্ছা, সাবধানে যাবেন। এইদিকে উনি তো ওনার কাজে চলে যায়। অন্যদিকে আমি রুমে এসে ভাবতে থাকি, সাথে ওর ব্যাগে থাকা জিনিসপত্রগুলো বের করে রাখতে থাকি। বের করার সময় 2টা পিস্তল ব্যাগ থেকে পড়ে যায় নিচে। এতে কিছুটা শব্দ হয়, আর ওই শব্দে ইরা আর তানু চলে আসে। কি হয়েছে? এটা কিসের শব্দ হলো? কই, কিছু না তো। আমি তো শুনতে পেলাম কিছু একটা পড়েছে। আমিও তো শুনলাম। পড়েছে তো কি হয়েছে, তোমাদের মাথায় তো পড়েনি। তাছাড়া ওটা পারফিউম ছিল। কই দেখি দেখি। এই বলে তানু পারফিউমের বোতল নিয়ে দৌড়ে চলে যায়, যদিও আমি এতে কিছু বলিনি। কি ভেবেছিস? হুম, আমার বোনকে তুই পারফিউম লোভ দেখিয়ে তোর দিকে টেনে নিবি? আমি যতদূর জানি ওর কোনো বোন নেই। তাহলে আপনি? এত কিছু তোকে ভাবতে হবে না। আমি ভালো করেই জানি তুই ওকে পটিয়ে আমার কাছে আসতে চাইছিস। তা আমি কখনো হতেই দিব না। বাসায় কি আয়না আছে? আছে তো। কেন, আয়না কি চোখে দেখিসনি কখনো? আমি তো প্রতিদিনই দেখি, কিন্তু আমার মনে হয় আপনি নিজে তা কখনো দেখেন না। কোন দিক দিয়ে মনে হলো আপনার মতো পেতনির সাথে আমি লাইন মারার চেষ্টা করব? এই যে মিস্টার, আপনি জানেন আমার পেছনে কত ছেলে ঘুরঘুর করে? পচা জিনিসে মাছি ঘুরঘুর করবে, ফন ফন শব্দ করবে, এটাই তো স্বাভাবিক। তার মানে আমি পচা? পচা হলে তো মাছি উড়তো, কিন্তু পচার থেকে বেশি কিছু থাকলে সেটাই বলতাম তোমাকে। তোকে তো আমি মেরেই ফেলবো। এত শখ মারার? তোর ভাগ্য ভালো আমি বাংলাদেশে থাকি না। যদি থাকতাম তোকে বুঝিয়ে দিতাম আমি কে। তাহলে কি পেতনির দেশ থেকে এসেছো নাকি? জি না, আমি এসেছি আমেরিকা থেকে। আমার এখন ভার্সিটি অফ, সেই জন্য আমি এসেছি ফুপুর বাসায় বেড়াতে। কিন্তু এখানে আপনার মতো এরকম একটা ছেলের সাথে দেখা হবে তা আমি কখনো ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি। কি শুনি? এই যে আপনার সাথে এখানে তো দেখা হচ্ছে, সাথে আমেরিকায়ও হবে। ইস, বললেই হলো। আমাকে এত বড় দেশে খুঁজে পাবেন কি করে? হুম, আপনি কি জিন নাকি গণক যে আমাকে খুঁজে বের করবেন? এই যুগে এইসব বিশ্বাস করেন? বিশ্বাস কেন করব? এটা তো শুধু কথার কথা বলেছি। তবে আমি একটা জিনিস অনেক ভালো করেই বুঝতে পেরেছি। কি জিনিস? এই যে ছেলেদের পটাতে পারেন খুব সহজেই। আমাকে কি আপনার ছেঁচড়া মেয়ে মনে হয় আপনার? এতক্ষণে মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে। আরও কিছু বলতে যাবে, তার আগে তানু এসে হাজির। ভাইয়া, তোমার কাছে আর হবে কি? হবে তো, কিন্তু এতগুলো কি করবে? দরকার আছে। এরপর আরও 2টা পারফিউম দেয়। এইগুলো নিয়ে তানু চলে আসে। এদিকে কিছুক্ষণ পর শাকিল কল দেয়। কোথায় তুমি? আমরা তো বসে আছি তোমার জন্য। 10 মিনিট অপেক্ষা করো, আসতেছি আমি। 10 মিনিট পর ওখানে আসে। এরপর ওরা আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর চল আমরা ক্রিকেট খেলে আসি। এখন ক্রিকেট খেলবি কি করে? সব কিছু আছে, কিন্তু বড় মাঠ তো নেই। উত্তর পাশে একটা জমি আছে, ওই জমিতে তো পারো। ওই জমিতে যাওয়া যাবে না। কেন? ওই জমি তো তোমাদের। জমি তো আমাদের, কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা আমাকে বলো। আমাদের এখানে প্রভাবশালী নেতা এই জমি নিজের দখলে করে নেয়। এটা কি মগের মুল্লুক নাকি? বাবা কিছু বলেনি? কার বাবা? আরে শাহজাহান চৌধুরীর কথা বলেছি আমি। জমি তো ওনার, তাছাড়া ওনার নিজের তো কম ক্ষমতা নেই।
উনি তো চাইলেই সেটা নিজের করে নিতে পারে। মামা তো কম চেষ্টা করেনি, কিন্তু ওই লোকটা আমাদের এইখানকার এমপি, সেই জন্য পুলিশ কিছু করতে পারছে না। তার উপর ওনার সাথে ঝামেলা করে এমনিতেই আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, সেই জন্য আমরা চাই না এর বেশি কিছু হতে। আচ্ছা, মাঠ তো খালি আছে, আমরা বরং খেলি, খেলতে তো অসুবিধা নেই। আকাশ কিন্তু ঠিক কথাই বলেছে, আমরা তো ওখানে শুধু খেলবো, আর খেললে মনে হয় না ওনারা কিছু বলবে। তাও বয়েতে কিছুটা। তার উপর আমি নতুন বিয়ে করেছি, আমার কিছু হয়ে গেলে আমার বউয়ের কি হবে? আরে বন্ধু, চিন্তা করিস কেন, আমি তো আছি, আমি দেখে রাখবো তোর বউকে। খেলা লুচ্ছা, শেষমেশ আমার বউয়ের দিকে তুই নজর দিলি? আরে বন্ধু হয়ে এতটুকু দুষ্টামি তো করতেই পারি। আচ্ছা, যা হওয়ার হয়েছে, আমি ব্যাট আর বল আনতে যাচ্ছি, তোরা ততক্ষণে মাঠ ঠিক করে ফেল। ঠিক আছে, যা তাহলে। অন্তত এইগুলো আনতে যাই। এদিকে ওরা মিলে মাঠ ঠিক করতে থাকে। অন্তর বাসে আসে সবার জন্য। তখন দেখা হয় তানু আর ইরার সাথে। ওদের সবটা বলে ওরা খেলা দেখবে বলে ঠিক করে। ওরা সাথে সাথে আসে। এদিকে ইরা কেন এসেছে তা আকাশ বুঝতে পারেনি। একটু পর, আমি তাহলে আগে ব্যাটিং করি। তা কখনো খেলেছো? খেলিনি, সেজন্য তো আগে ব্যাটিং করতে চেয়েছি। এই বলে মাঠে নামে তখনই খেলা শুরু হয়। প্রথম দিকে আকাশ মোটামুটি খেলতে থাকে। 10 মিনিট পরে শাকিল বল করে আর আকাশ ব্যাটিং করে বলটাকে বাড়ি মারে। আর সেই বল এসে লাগে এমপির বাড়ির গাড়িতে এসে। গাড়ির কাজ ভেঙে যায়। তা দেখে ইরা আর আকাশ ছাড়া বাকিরা ভয় পায়। আসলে ওরা দুজন ছাড়া বাকি সবাই তো সবটা চিনে, জানে বুঝে ওদের এইভাবে ভয় পেতে দেখে। এত ভয় পাওয়ার কি আছে? তুই কি জানিস কার গাড়ির ক্লাস ভেঙেছিস? আমি কি করে জানবো? ওটা হচ্ছে এমপির ছেলে রাজীব। ও অনেক খারাপ। এখানে যদি তানোয়ার ইরাকে দেখে তাহলে খারাপ খারাপ কথা শুনিয়ে দিবে। ওর জন্য গ্রামের মেয়েরা রাস্তায় খুব কম বের হয়। তাহলে তো ওর কেসটা আগে দেখতে হয়। অন্তরের সাথে কথা বলতে বলতে রাজীব চলে আসে ওখানে। তোদের সাহস তো কম না, আমাদের জমিতে বল খেলিস আর সে বল দিয়ে আমারই গাড়ির গ্লাস ভেঙে ফেলেছিস। দেখো, প্রথম কথা, আমি এখানে মারামারি চাই না। আর দ্বিতীয় কথা, এটা তোদের জমি না। আর বাকি কথা হলো, গ্লাস ভাঙার জন্য দুঃখিত আমি। ওই, আমি কি তোর কাছ থেকে শিখবো আমার কি করা উচিত? যদি দরকার পড়ে শেখাবো। আকাশের কথা শুনে ওরা সবাই চুপ করে আছে, শুধু রাজীবের লোকেরা পাতে। তোকে তো কখনো আমি এই গ্রামে দেখিনি। কে তুই? ওরা কি বলেনি তোকে এই জমিতে খেলা নিষেধ? তার শর্তে কোন সাহসে তুই এইখানে খেলতে এসেছিস? এখানে এত কথা বলার সময় নেই আমার। একটা কাজ করো, তোমার ঠিকানা দিয়ে যাও, আমি রাতে আসবো এই নিয়ে কথা বলার জন্য। তুই কি পাগল? ওর সাথে রাতে দেখা করতে যাবে? তোরা দেখি পুরোই ভয় পেয়ে গেলি, কিন্তু ও কেন পাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। বস, মনে হচ্ছে এটা সিভিল কোনো অফিসার। সে যাই হোক, এরকম হাজার হাজার অফিসার আমার পকেটে থাকে। ও যখন বলেছে রাতে আসবে, তখন অপেক্ষা করব। কিন্তু যদি না আসে? একটা কাজ কর, তানু আর ওই মেয়েকে নিয়ে চল, তাহলে ও ঠিকই আসবে। প্লিজ রাজীব, আমার বোনকে ছেড়ে দে, সাথে ইরা আপুকেও। এখানে আমি কি করব বল? ও যে রাতে আসবে তা আমি শিওর হব কি করে? সেই জন্য কাউকে না কাউকে তো আমার সঙ্গে নিয়ে যেতে হবে সিকিউরিটি হিসাবে। তাই বলে ওদেরকে কেন নিতে হবে? তাহলে তুই চল। আমি কেন আসবো? চিন্তা করো না অন্তর, তুমি ওদের সাথে যাও, আমি ঠিক সময় চলে আসব। আচ্ছা, তোমরা যে অন্তরের কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? ওরা ভালো করে জানে আমি এক কথার মানুষ, যেটা বলি সেটা করি, যেটা বলি না সেটা কখনোই করি না। তাহলে ভরসা করার জন্য বলতেছ? বস, একটা মেয়ে তো লাগবে, নয়তো রাতটা ঠিক মতো জমবে না। যদি বলেন ওই মেয়েটা অনেক কিউট আর সুন্দরী, ওকে নিয়ে যাই। কথাটা শুনে আকাশের এত রাগ হয় যে রনিকে ওখানে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় এতটাই জোরে দেয় যে রনি ওখানে জ্ঞান হারায়। তোদের বলেছিলাম না আমি রাতে আসব, তাহলে এত কথা কিসের? আকাশকে এরকম ভাবে রাখতে দেখে এবার বাকিরাও ভয় পেয়ে যায়, কিন্তু তাও। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা, তুই যদি রাতে না আসিস তাহলে আমি ওই রাতেই এদের দুজনকে উঠিয়ে নিয়ে চলে আসব, কথাটা মনে রাখিস। এরপর রাজীব ওখান থেকে চলে যায়। রাজীবের কিছু লোক রনিকে গাড়িতে উঠিয়ে চলে যায়। এদিকে ওদের খেলার তো দফারফা হয়ে যায়, সেজন্য ওরা সবাই বাসে ফিরে আসে। আর আজকের কাহিনীগুলো শাহজাহান চৌধুরী জেনে যায়। তোমরা মাঠে কেন খেলতে গেলে? মামা, আকাশ তো কখনো খেলেনি, সেই জন্য ও বলেছিল, তাই আমরা খেলতে এসেছিলাম। তা এখন যে এমপির ছেলের সাথে ঝামেলা করে এসেছো, এই ঝামেলা এখন শেষ করবে কি করে?
কি করব, ওরা যে তনু আর ইরাকে নিয়ে যেতে চাইছিল, সেই জন্যই তো আকাশ ওদের 10-15 দিন পর আকাশ হয়তো এখান থেকে চলে যাবে, কিন্তু তোরা তো এখানে থাকবি। তখন তোদের কি অবস্থা হবে তা কি ভেবে দেখেছিস? আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখান থেকে যাওয়ার আগে সবটা ঠিক করে দিয়ে যাব। আপাতত আমি রাতে ওদের সাথে কথা বলি, দেখি ওরা কি বলে। তোমার সাথে ওদেরও নিয়ে যাও। আমি একাই যেতে পারবো। একা যাওয়াটা ঠিক হবে না। শাকিল কিন্তু ঠিকই বলেছে বন্ধু, তোর একা যাওয়াটা মোটেও ঠিক হবে না। তাহলে একটা কাজ করিস, তোরা বাসার বাইরে অপেক্ষা করিস, আমি ভিতরে এসে ওদের সাথে কথা বলে নিব, তারপর আমরা একসাথে বাসায় ফিরে আসব। ঠিক আছে, তাই হবে। এদিকে রাতের বেলায় ওরা বের হয়, অন্যদিকে রাজীব আর ওর লোকেরা বসে আছে আকাশের অপেক্ষায়। কখন আসবে ওই ছেলেটা, আর আমি কখন ওকে নিজ হাতে মারবো। উফ, আমার যে হাত থামছে না, মনে হচ্ছে পুরো গুলি ওর ভিতরে ঢুকিয়ে দিই। বস, এত ধৈর্যহারা হলে কি চলবে? যদি না আসে তাহলে আমরা ওর বাসায় এসে ওই মেয়ে দুটোকে তুলে নিয়ে আসব। কথাটা তো মন্দ বলিসনি, আর একটু অপেক্ষা করি তাহলে। ওরা অপেক্ষা করতে থাকে। এইদিকে আকাশ, অন্তরবাবু, শাকিল ওরা কথা বলতে বলতে আসে। আমার অনেক ভয় হচ্ছে। ভয় কেন হবে? আর রনিকে যে মেরেছি, রাজীবের প্রতিশোধ নিতে হবে। আমিও সেটাই ভাবছি। আকাশ, তুই সাবধানে থাকিস। ওরা যে কতটা খারাপ তা তা তো এখনই তুই জানিস না। তাও আমরা বাইরে থাকবো, যদি আমাদের প্রয়োজন হয় আমাকে ডাক দিস, আমরা ভেতরে আসবো। তোমাদের হাত তো খালি, খালি হাতে এসে কিভাবে কি করবে? তা তখন দেখা যাবে, এটাই ওদের বাড়ি। তুই তাহলে সাবধানে যা ভেতরে। এরপর ওদের বিদায় দিয়ে আকাশ একাই ভিতরে আসে। একটু পর রাজীব আর লোকেদের দেখতে পায় ওরা বসে আছে, তবে মোটামুটি সবার হাতেই খালি। আকাশকে দেখে ওরা কিছু বলেনি, শুধু বসে আছে। ওই এখানে বস। আকাশ সোফায় বসতে যাবে, তখনই রাজীব রেগে বলে, তোকে আমি সোফায় বসতে বলিনি, বলেছি নিচে ফ্লোরে বসার জন্য। আমি নিচে বসতে পারি না, সেজন্য উপরে বসলাম। তো কি জন্য ডেকেছ তা বলো, নয়তো আমি গেলাম। তোর সাহস থেকে আমি তো অবাক হয়ে যাচ্ছি। সাহস আর দেখালাম কই? কি বিড়বিড় করছিস বলতো? বললাম, কি বলবে তাড়াতাড়ি করে বলো। তোর পরিচয় কি, আর এখানে কেন আসলি? ওরা তোকে বলেনি জমিতে খেলা নিষেধ? বলেছিল কিন্তু। কিন্তু কি সেটা আগে বল। জমিটা তো তোমাদের না, তাহলে তোমরা কেন বাধা দিচ্ছ? তোকে কে বলল যে জমিটা আমাদের না? যেখান থেকে শুনেছি তা তোদের জানতে হবে না। তোদের যে কারণে ডেকেছি সেটা আগে বলি। তোরা ওই জমি বেআইনিভাবে দখল করেছিস, সেজন্য ওদের জমি ওদের ফিরিয়ে দে। তুই কে রে যে তোর কথায় জমি ফিরিয়ে দিব? তুই জানিস আমি কে, আমার বাবাকে, আমার চাচাকে? তোর চাচা কে শুনি? আমার চাচা আমেরিকার একজন বড় মাফিয়া, আমাদের সাথে বেশি টক্কর দিতে আসবি না। ও তাই নাকি? তা কি নাম ওনার? নাম বললি কি চিনবি নাকি? বলা তো যায় না, চিনতেও তো পারি। ডেভিলের নাম শুনেছিস? রাজীবের মুখে নামটা শুনে আকাশ কিছুটা মুচকি হাসে। কেন হাসলো তা আপনারা না জানলেও আকাশ ঠিকই জানে, কিন্তু আপনারাও আস্তে আস্তে জানতে পারবেন সবটা। ও তাই নাকি? কয়েক মাস আগে ওনার পায়ে গুলি লেগেছিল, তা এখন ঠিকভাবে হাঁটতে পারছে তো? ওনার পায়ে গুলি লাগবে কি করে? এত কিছু জেনে তোদের কি কাজ? আমাকে জমিনের ব্যাপারগুলো দে, আমি চলে যাচ্ছি। যদি না দিস তাহলে তোর বাবার থেকে সেগুলো নিতে হবে। রাজীব এতে কোমর থেকে পিস্তল বের করে আকাশের মাথায় ধরে। তুই কি আমাকে কোনো সাধারণ ছেলে মনে করেছিস নাকি? আমি যদি চাই তোকে এখানে মেরে ফেলতে পারি, কিন্তু তুই মেহমান বলে তোকে ছেড়ে দিলাম। এরপর থেকে তোকে আর ছেড়ে দিব না। আর একবার যদি ওই জমির ব্যাপারে কিছু বলিস আমাকে, তাহলে আমি তোকে ওইখানেই মেরে ফেলবো। আচ্ছা, যদি তোর বড় চাচা ডেভিল কল দিয়ে বলে তখন কি করবি? কথাটা শুনে রাজীব কিছুটা হাসতে থাকে। তুই কি মনে করেছিস এই সামান্য একটা বিষয় নিয়ে চাচা তোর সাথে? তাছাড়া তুই কোন হরিদাস পাল যে চাচা তোর সাথে কথা বলবে? আমি যেই হই না কেন তুই তা পরে বুঝতে পারবি। এখন তোকে যা বলার ছিল আমি তোর বাবার সাথে কথা বলে তোকে জানাবো। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এখনই এত উত্তেজিত হলে কি চলবে? সামনে যে আরও অনেক কিছু বাকি আছে। তাছাড়া আমি এখন চলি। 7 দিনের ভেতরে যদি ওই জমি আমি তোদের কাছ থেকে নিতে না পারি, তাহলে এই গ্রাম থেকে বিদায় নিব। তোকে গ্রাম কেন, আমি এই দুনিয়া থেকেই বিদায় দিয়ে দিব, কথাটা মনে রাখিস।
ওখান থেকে বেরিয়ে আসে। এরপর শুরু হয় ওদের প্রশ্ন করা, কি হয়েছে, কি করলাম, কি বললাম ইত্যাদি নানা কারণে প্রশ্ন করতে থাকে। প্রশ্নের জবাব দিতে দিতে আকাশ প্রায় কাহিল। আচ্ছা শোন, এত কিছু বলতে হবে না। 7 দিনের ভেতরে ওই জমি আমি ওদের থেকে উদ্ধার করে দেব। সত্যি পারবি তো? পারবো। তবে এই ব্যাপারে কাউকে কিছু জানানোর দরকার নেই, আমি সুযোগ হলে জানাবো। ঠিক আছে, তাই হবে। এদিকে বাসে এসে রুমে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইরা আসে তানুর সাথে এই রুমে। আকাশের মুখের দিকে ইরা তাকিয়ে থাকে। তখনই, যে কাজটা করতে এসেছি সেটা কর, তাড়াতাড়ি করে। ঠিক আছে, পানির গ্লাসটা আমার হাতে দেন। এরপর ইরা আকাশের প্যান্টের সামনে গিয়ে পানি ঢেলে দেয়, যে আকাশ বুঝতে পারেনি। 10 মিনিট পর ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়াতে জেগে যায়, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায়নি। কিন্তু তখনই ইরা আর তানু আসতেই আকাশ কিছুতে নিজেকে ঢেকে নেয়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? এসেছি তো আপনাকেই ডাকতে। আমাকে কেন? নাস্তা বানিয়েছি, তা আমাদের দেখে মেয়েদের মতো এভাবে শরীর ঢাকার কি আছে? স্বভাব তো দেখি মেয়েদের মতো হয়ে যাচ্ছে। একদম হাসবেন না, আমি এমনিতে ডেকেছি, ঠান্ডা লাগছে বলে। এই গরমের সময় ঠান্ডা লাগবে কি করে? বিছানায় হিসু করে দেননি তো? তোমার দেখি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। যার থাকার কথা তারই নেই, সেখানে আমি কেন লজ্জা পাবো? তানু, কাঁথাটা নিয়ে আনতো। তানু কাঁথা ধরে টান দেয়, কিন্তু তাতেও কাজ হচ্ছে না বলে ইরাসও টেনে ধরে। সাথে বলতে থাকে, তোর শরীরে কি শক্তি নেই নাকি? শক্তি তো আছে, কিন্তু এই ব্যাটের শক্তির সাথে পেরে উঠছি না। এদিকে ওদের টানটানির মধ্যে আকাশ জোরে টান দিলে ইরা এসে আকাশের উপর পড়ে। এতে ইরার জামাও কিছুটা ভিজে যায়। সেজন্য, হাই আল্লাহ, এটা কি হলো? কি হয়েছে বলবি তো? তুইও কি ভাইয়ার মতো পায়জামা? আর একবার দাঁত বের করে হাসলে না, মুখ ভেঙে দেব বলে দিলাম একদম। হাসবো না তো কি করবো? ওনাকে ভাসাতে এসে তুই তো নিজেই ভেসে গেলি। তার মানে এইসব কিছু তুমি করেছ? আমি কিচ্ছু করিনি, সব করেছে ইরা আপু। তানু, তুমি এখন যাও, তোমার আপুর সাথে আমার কিছু করার আছে। ইরা তানু কথাটা শুনে তো অবাক হয়। আকাশ নিজেও কি বলতে এসে কি বলে দিল। এই, আপনি আমার সাথে কি করার কথা বললেন? সরি, আমি কথা বলার জন্য বলেছিলাম, কিন্তু মুখ ফুসকে কথা বের হয়েছে। তা এই মুখ দিয়ে আর কি কি বের হয় শুনি? অনেক কিছু বের হয়, যা তোমার শোনার প্রয়োজন নেই। আমার অনেক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। ইরা এরপর ওখান থেকে চলে আসে ওর রুমে। এদিকে কিছুক্ষণ পর আকাশের ফোনে কল আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে যে মিশন দিলাম তার কোনো আপডেট তো আমাকে জানালে না। স্যার, অনেক তথ্যই তো জানতে পেরেছি আমি। কি সেগুলো? স্যার, এরকম সিক্রেট কথা ফোনে বললে তো সমস্যা। আমাদের মোবাইল হ্যাক করে কথা শুনবে এরকম সাহস কারো আছে নাকি? সাহস নেই জানি, তবে চিন্তা করবেন না, আমি ফাইনাল রিপোর্ট আপনাকে জানাবো তাড়াতাড়ি করে। ততদিন আপনি অপেক্ষা করতে থাকেন। আমি একটা ছবি পাঠাচ্ছি আপনাকে, আপনি ওর পুরো ডিটেলস আমাকে পাঠাবেন। ঠিক আছে, তুমি ছবি পাঠাও, আমি ডিটেলস জেনে তোমাকে পাঠাবো। আমার কিছু অস্ত্র লাগবে। তুমি চাইলে আমি তোমার দেশের সেনাবাহিনীর সাথে কথা বলে ওদের বলে দেব তোমার যা যা লাগবে তা যেন ওনারা তোমাকে দেয়। তা করা যাবে না। কেন? স্যার, এতে করে আমার এখানে আসার কারণ ওরা বুঝে ফেলবে, সাথে আমার পরিচয়ও জেনে যাবে। তাহলে আমি কি করতে পারি? স্যার, আপনি আবিরকে এখানে পাঠিয়ে দিন অস্ত্রসহ, আর এয়ারপোর্টে চেকিং যেন কোনো সমস্যা না হয় সেজন্য ওকে একটা কার্ড দিবেন, যেন এয়ারপোর্টে ওই কার্ড দেখালে ওকে আর কেউ কোনো কাজে বাধা না দেয়। ঠিক আছে, আমি আবিরকে পাঠিয়ে দেব। ঠিক আছে স্যার। এই কথাগুলো বলে কল কেটে দেয়। এরপর ছবি পাঠিয়ে দেয়। এখন হয়তো আপনারা বুঝতে পারছে না আকাশ কেন বাংলাদেশে এলো, আর বাংলাদেশে যাও এলো, কিন্তু এই গ্রামে কেন, আকাশের লক্ষ্য আর উদ্দেশ্য কি, তা আপনারা গল্প পড়তে থাকলে অনেকেই তাড়াতাড়ি করে বুঝতে পারবেন। যদি গল্পটা পড়া অফ করে দেন তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। সেজন্য গল্পের সাথে থাকুন পরের দিন সকালবেলায়। ঘুম কি ভেঙেছে আপনার? কেন বলুন তো? চলুন আমরা গ্রামটা ঘুরে দেখব। তাহলে আমাকে কেন বলছেন? তানুকে বলুন।
তানু তো যাবেই সাথে, সেই জন্য আপনাকেও যেতে হবে। আমি তো আজকে পারবো না। এমন করে বলবেন না, আমি আর 5 থেকে 7 দিন আছি, এরপর তো চলে যাব। তো আমি কি করব? কি করবেন মানে? আমাকে নিয়ে ঘুরতে যাবেন এখন, কারণ দেশে ফিরে যাওয়ার আগে আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই। ছোটবেলায় ও এরকম সময় কাটানোর নাম করে আমাকে দেশ ছাড়া। বাকি কথা বলতে কেউ আর বলল না, কিন্তু ইরা কিছু বুঝতে পারেনি। কিন্তু আপনার হয়তো কিছু কথা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, গল্পের সাথে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কি বলেছিলে মাত্র? আমি ঠিক বুঝতে পারিনি। আমি বলতে চেয়েছি আমার তো কাজ আছে, সেই জন্য যেতে পারবো না। সারাক্ষণ তো শুধু আড্ডা দিতেই পারেন, আমার সাথে আসলে কি হয় এমন? কথা বলতে বলতে তখনই মিসেস পারুল আক্তার চলে আসে রুমে। ওনাকে দেখে আকাশ একটু নড়ে চড়ে বসে। কি কথা হচ্ছে তোমাদের মাঝে? দেখো না চাচি, আমি ওকে কত করে বলেছি আমার সাথে আসার জন্য, কিন্তু ও তো আসতেই চাইছে না। কি ব্যাপার আকাশ, তুমি ওর সাথে যাও। মিসেস পারুল আক্তার বলাতে আকাশ কথাটা ফেলতে পারেনি। সত্যি হলো না থাক, এই সম্পর্কে পরে বলি আপনাদের। কিছুক্ষণ পর পেরিয়ে পড়ে। ওরা একটা খালের সামনে এসে থামে। তারপর সাঁকো দিয়ে খাল পার হবে, কিন্তু ইরা আকাশ ওরা কেউ সাঁকো পার হতে পারে না। আপনি আগে যান। আমি ভাবে যাব। আপনি যদি ছেলে হয়ে না যেতে পারেন, তাহলে আমি যাব কি করে? কি এত বড় অপমান? সে যাই ভাবতে পারেন। আকাশ খুব সহজে সাঁকো পার হয়ে যায়, কেননা গল্পের নাম পড়েই বুঝতে পেরেছেন এটা আকাশের জন্য অনেক সহজ একটি কাজ। আসলে ইরা তানু ভেবেছিল আকাশ যখন সাঁকো পার হবে তখন নিচে পড়ে যাবে, কিন্তু এমনটা না হওয়াতে ওরা একটু অবাক হয়। একে একে তানুও সাঁকো পার হয়ে আসে। এবার ইরা পালা, কিন্তু ইরা তো এক পা সামনে ফেলে আবার 2 পা পিছনে দিকে ফেলতে থাকে। অনেক ভয়ে ভয়ে পা ফেলতে ফেলতে হঠাৎ করে পানিতে পড়ে যায়। এদিকে আকাশ তো হাসতে হাসতে শেষ, কেননা আকাশ সবটা আগেই বুঝতে পেরেছিল, কিন্তু ইরা পানিতে পড়ার পর পানিতে হাবুডুবু খাচ্ছে। দাঁড়িয়ে না থেকে আপুকে তো বাঁচাতে পারেন। তোমার আপু কি সাঁতার পারে না? জি না। এইদিকে লক্ষ্য করে দেখে সত্যি ইরা হাবুডুবু খাচ্ছে। সেই জন্য সময় নষ্ট না করে পানিতে ঝাঁপ দেয় আর এক ডুবে ইরার কাছে আসে। আকাশ ইরার কাছে আসতেই ইরা অনেকটা পানি খেয়ে নেয়। ইরাকে কোনোভাবে চাপটে ধরে খালে ধারে নিয়ে এসে মাটিতে শুয়ে দেয়। পানি কি বেশি খেয়ে ফেলেছে নাকি? এই বেলে পেটে চাপ দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এদিকে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। এই জন্য মুভির কিছু কাহিনী আর ছোটবেলায় বইয়ের মধ্যে পড়ে থাকা কিছু চিত্র মনে পড়ে। তাই ইরার মুখে মুখ লাগিয়ে পানি বের করতে থাকে, যা তানু তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তাও কিছু বলল না, কেননা ইরার জীবনটা বাঁচানো এখন জরুরি। 2 মিনিট পরে ইরার জ্ঞান ফিরে এলো। আমি কোথায়? কি হয়েছিল আমার? কিছু হয়নি আপনার, এখন বাসায় চলুন। আমি তো হেঁটে যেতে পারবো কিনা মনে হচ্ছে না। ঠিক আছে, ধরতেছি। এরপর ইরা আকাশে কাঁধের উপরে হাত টেকে হাঁটতে থাকে, কিন্তু হাঁটতে পারছে না। সেজন্য কোনো উপায় না পেয়ে আকাশ কোলে নিয়ে হাঁটতে থাকে, যা গ্রামের মানুষ দেখে তো অবাক, কেননা গ্রামে এরকম কোনো পরিস্থিতি কখনো তৈরি হয় না। শহরের ছেলেমেয়েরা যেমন হাতে হাত রেখে ঘোরাঘুরি করতে পারে, কিন্তু গ্রামের দিকে তা কখনো সম্ভব হয় না। যাক, ওইসব কথা বাদ দিলাম। ইরাকে এমন অবস্থায় দেখে এক একজন এক এক রকমের প্রশ্ন করতে থাকে, কিন্তু কার কি উত্তর দেবে সেটাই বুঝতে পারছে না। একটু পরে ইরা যখন মোটামুটি জ্ঞান আসে। আমাকে এখানে আনলো কে? কে আর আনবে? যাকে পানিতে ফেলানোর জন্য প্ল্যান করলি সেই তোকে এনেছে। কি সবার সামনে আমাকে ওইভাবে ধরে এনেছে? আরে তোকে ধরে আনেনি। যাক বাবা, বাঁচলাম তাহলে। তোকে ধরে তো আনেনি, কিন্তু কিন্তু কি? আমি এরপর সব ঘটনা বলি। সবটা শুনে ইরা তো লজ্জায় শেষ। ওই লুচ্চু আমার সর্বনাশ করে নিল। এইটুকুতে কারো সর্বনাশ হয় নাকি? না হলে তো ভালোই। এদিকে 2 দিন পর আকাশ আসে এমপি আর ওর ছেলের সাথে কথা বলার জন্য। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল, তাই দেখা করতে চলে এলাম। তোর সম্পর্কে যা যা শুনেছি সবই দেখি সত্যি সত্যি। কি কি শুনেছেন? এই যে তোর সাহস অনেক বেশি। সে আমার একটু বেশি সাহস। এরকম সাহস যতজন দেখিয়েছে তারা আর কেউ বেঁচে নেই। যারা আমার সাহস দেখেছে তারা কেউই আজ পর্যন্ত বাঁচতে পারেনি। এমপি কথাটা শুনে রেগে যায়, তাও চুপ করে থাকে। শুনেছি তুই নাকি শাহজাহান চৌধুরী
জমিটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছিস। আমার জমি নিয়ে আমি বাড়াবাড়ি করব, এটাই তো স্বাভাবিক। তোর জমি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এই মাথায় না ঢোকাই স্বাভাবিক। আমি 2 দিনের সময় দিলাম তোকে, জমির কাগজ আমার হাতে তুলে দিবি। যদি না দেই? তাহলে কথা বলার জন্য হয়তো মাথাটা খুঁজে পাবে না। এমপি তো এবার রেগে যায়, সাথে ওর লোকগুলো। রাজীব তখন ছিল না ওখানে, নয়তো একটা না একটা ঝামেলার সৃষ্টি তো হতোই। সেজন্য কোনো ঝামেলা না করে চলে আসে। বিকালের দিকে আবির চলে আসে আকাশের দেওয়া ঠিকানায় সব কিছু নিয়ে। আবির আসলে ওর সাথে সবার পরিচয় করিয়ে দেয়। সবাই মোটামুটি আবিরকে পছন্দ করে নিয়েছে। আবিরকে নিয়ে রুমে যাই আর প্ল্যান করতে থাকে। পরের দিন আবিরকে নিয়ে বের হয়। তখন ইরা আর তানু এসে ওদের পথ আটকায়। কোথায় যাওয়া হচ্ছে? তুমি জেনে কি করবে? বললে তো ক্ষতি নেই। এমপির কাছে যাচ্ছি। কি? এমপির কাছে কেন? জমির দলিল আনার জন্য। যে জমিটা ওরা নিয়েছে এই জমিটা আনতে যাব। কথাটা তখন শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার দুজনেই শুনে ফেলে। সেজন্য ওনারা আকাশের কাছে এসে, দেখো বাবা, তুমি আমার ছেলের বয়সী, আমি চাই না ওদের সাথে ঝামেলা করে তুমি তোমার প্রাণটা হারাও। আমাকে ছেলে তো অনেক আগেই বলেছেন, সেজন্য এইটুকু তো করতেই পারি। ওদের সাথে ঝামেলা করে আজকে আমার এরকম অবস্থা, নয়তো এই গ্রামে কারোর সাহস ছিল না আমার মুখের উপরে কথা বলার জন্য, কিন্তু ওদের জন্য আজকে আমার এরকম অবস্থা। চিন্তা করবেন না, আমি যখন এসেছি আবার আপনার সব কিছু ফিরিয়ে দিয়ে যাব, সাথে আরও এমন কিছু দিয়ে যাব যার জন্য হয়তো আপনারা অনেক বছর ধরে অপেক্ষা করে আসতেছেন। কি সেটা? আমি তা এসেই জানাবো। আপাতত যেখানে যাচ্ছি যেন সফল হয়ে ফিরে আসতে পারি। কথাটা বলে বাড়ি থেকে বের হবে। আবিরকে নিয়ে বের হবে। তখনই দেখতে পাই ইরার বাবা মা দুজনে সামনে দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। ওনাকে দেখে আকাশ কিছুটা রাগি লুক নিয়ে তাকিয়ে থাকে আর ওখান থেকে বেরিয়ে যায়। কেননা যে কাজে যাচ্ছে সেই কাজটা আগে শেষ করবে সেই জন্য। এদিকে ইরার বাবা মা কথা বলতে থাকে ওনার ভাইয়ের সাথে। কতদিন পরে ভাই তোমার সাথে দেখা হলো? কতদিন আর কোথায়, বছর তো হবেই। সে ঠিক বলছো, তা ভিতরে কি আসবো? আয়। তা এবার কোনো কিছু না জানিয়ে চলে এলি? ভাইয়া, আমাদের ওই জমিটার ব্যাপারে কথা বলতে এসেছি। কোন জমির ব্যাপারে? যে জমিটা এমপি দখল করে নিয়েছে। তুই হঠাৎ করে ওই জমির পেছনে কেন লেগে আছিস? বারে, ওই জমিতে তো আমারও ভাগ আছে, সেজন্য তো আমি কিছু কথা বলবোই। ঠিক আছে, তুই তাহলে এমপির সাথে কথা বলে দেখ কিছু একটা করতে পারিস কিনা। কাল এসে কথা বলে নেব। তা ইরা কোথায়? ইরা ওর রুমেই আছে। এরপর রফিক চৌধুরী চলে আসে রুমে, এসে ইরার সাথে কথা বলতে থাকে। আসলে রফিক চৌধুরী ইরার বাবা হলে কি হবে, উনি একটা শয়তানের হাড্ডি। কেন বলছি সেই কথা তা আপনারা সামনের দিকে যত বেশি গল্প পড়তে থাকবেন তত বেশি সবটা বুঝতে পারবেন। ইরা ওর বাবাকে দেখে প্রশ্ন করতে থাকে, উনিও উত্তর দিতে থাকে। ইরার বাবা যে এরকম শয়তান হবে তা ইরা জানে না, কেননা উনি এই নিয়ে তেমন একটা কথা বলতো না ইরার সাথে। এদিকে আকাশ আর আবির এসে হাজির এমপির বাসায়। একই, তোরা এখানে? কোন সাহসে এখানে এলি তোরা? এখানে আসতে আবার সাহসের প্রয়োজন হয় নাকি? এটা কোনো সাধারণ বাসা না যে তুই এলি আর চলে গেলি। এটা একটা এমপির বাসা, এখানে হিসাব করে চলতে হয়। কি বলিস? আমি তো আগে জানতাম না। এখন তো জানলি, তা কি কারণে এসেছিস তা বল। আমি এসেছি তোর ভাই ডেভিল, তার সম্পর্কে জানতে। তুই কি করে তাকে চিনিস? কেন, তোর ছেলেই তো আমাকে বলেছে। কি বলেছে রাজীব তোকে? আকাশ এমপিকে সবটা বলতে থাকে, সাথে কিছু কথা বানিয়ে বানিয়ে বলে যেন এমপি তার ছেলের উপর রেগে যায়। কি? ওর এত বড় সাহস আমাকে কোনো কিছু না জানিয়ে ও এইগুলো বলে দিল? জি বলেছে। তা তোমরা কেন এসেছো তা আমাকে বলো। এক কথা কতবার বলবো? আমরা এসেছি আপনার ভাইয়ের সম্পর্কে জানতে। এদিকে আবিরের তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কেননা ওরা এসেছে একটা কাজে, কিন্তু আকাশ বলতেছে অন্য কথা। সেজন্য কিছুটা অবাক হয়, তাও কোনো কিছু বলে না, কেননা আবির ভালো করে জানে আকাশ কারণ ছাড়া কোনো কথা বলে না। আমার ভাই আমেরিকার একজন বড় মাফিয়া, ভাইয়ার পাওয়ারে আমি চলি। আমার যা কিছু আছে সব কিছুই ভাইয়ার দেওয়া। এই জন্য বলি, একজন এমপির কাছে এত কিছু থাকবে কি করে? আমরা তাহলে চলি, আবার কখনো দেখা হবে। আবার কেন দেখা করবে তা পরে বলবো, এখন আপনার নাম্বারটা দিন তো। এমপি নাম্বার দিলে ওখান থেকে চলে আসে। এদিকে ইরার বাবার সাথে শাহজাহান চৌধুরী তেমন একটা কথা বলে না রাতের বেলায়। স্যার, আমরা যা ভেবেছিলাম তাই হলো। তা কতটুকু কি জানতে পেরেছো? আকাশ সবটা বলতে থাকে। সবটা শোনার পরে,
তাহলে এই ব্যাপার? জি স্যার, নাম্বার পাঠাচ্ছি আপনাকে, আপনি শুধু সে অনুযায়ী কাজ করে নিলেই হবে। তবে সাবধান থাকলেই হবে। জি স্যার, আমি এইদিকে সবটা সামলে নিব। তবে এই মিশনে আমার কিছুটা উপকার হবে। যেমন? তা আমি অন্য একটা সময় বলবো, এখন রাখছি স্যার। রাতে একটা জায়গায় যাব, ওখানে কিছু কাজ আছে, যার জন্য হয়তো আমাকে পুলিশ স্টেশনে যেতে হতে পারে। যদি যাওয়া পড়ে আপনি সবটা সামলে নিয়েন। তোমার আশেপাশে কোনো পুলিশ স্টেশন আছে? থাকলে ঠিকানা দাও, আমি তাহলে 1 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করে ফেলবো, যেন তোমাকে নিয়ে যাওয়া হলে তুমি 5 মিনিটে বের হয়ে আসতে পারো। আকাশ এরপর সব ঠিকানা বলে দেয়। রাতের বেলায় আবিকে নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে ওরা আসে একটা আস্তানে, যেখানে রাজীবের লোকেরা কিছু মেয়ে পাচার করবে। এখন হয়তো অনেকেই বলবে গ্রামের মেয়েদের কেন পাচার করবে। আসলে শুধু গ্রামের মেয়ে না, বিভিন্ন জায়গা থেকে মেয়েদের তুলে নিয়ে আনা হয়। আসলে আপনারা তথ্য নিয়ে দেখেন, গ্রামের মেয়েদের বেশি পাচার করা হয়। এসব মেয়েদেরকে আমেরিকায় পতিতালয়ে বিক্রি করে দেওয়া হবে। তা দিয়ে এমপি আর তার ভাই ভালো ডলার কামাই করতে পারে। সেই জন্য বিভিন্ন জায়গা থেকে রাজীব আর ওর লোকেরা মেয়েদের এইভাবে তুলে আনে। স্যার দেখুন। রাজীব নেই তো এখানে? আছে তো স্যার। রাজীবকে এখন মারা যাবে না, আপাতত বাকিদের উপরে হামলা করো, দরকার হলে মেরে ফেলো। তবে একটা কথা, আমাদের মুখ যেন ওরা কেউ দেখতে না পারে। ঠিক আছে, তাই হবে। এরপর ওরা মুখে একটা ক্রিম মেখে নেয়, যে ক্রিম ওরা কোনো মিশনে এলে লাগিয়ে নেয়। এই ক্রিমের মানে হলো যেন ওদের ছবি নিলেও ফেস না আসে ক্যামেরায়, সেই জন্য। এরপর ওরা আক্রমণ করতে থাকে এক এক করে। মোটামুটি 5 থেকে 6 জনের মতো লোককে মেরে ফেলে। রাজীব আর রনি ওখান থেকে পালিয়ে যায়, কেননা ওদের লোক ছিল কম। কারণ ওরা কখনো ভাবতে পারেনি ওদের উপরে হামলা করবে কেউ, সেজন্য ওদের লোক কমে যাওয়াতে ওখান থেকে পালিয়ে যায়। একটু পরে ওই মেয়েগুলোকে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। এদের ঠিকানা জেনে এদের বাসায় পৌঁছে দিয়েন। আপনার পরিচয় কি? আর আমি আপনার কথা কেন শুনবো? আমার কথা শুনতে বাধ্য। তাছাড়া এমপি সাহেব কি জানে আপনি ওনার লোকেদের থেকে এদের নিয়ে এসেছেন? আমি এনেছি নাকি অন্য কেউ এনেছে তা জানাটা তোমার কাজ নয়। তোমাকে যে কাজ দিয়েছি তা করো। হাবিলদার, এদের দুজনকে লকআপে নিয়ে যাও। আমাদের অপরাধ কি? তোরা কয়েকজনকে হত্যা করেছিস, তার অপরাধে তোদের জেলে নিব। রাজীব আর এমপি ছেলে এই মেয়েগুলো যে... দেখ, আমরা জানি না এইসব কাজ ওনারা করে, কিন্তু কোনো প্রমাণ নেই, আর কেউ ওদের নামে থানায় মামলাও করেনি। বুঝতে বাকি রইল না যে তুই ওদের দলে মিশে আছিস। তোদের মতো পুলিশ অফিসারের জন্য আজকে আমাদের দেশের এরকম অবস্থা। তোকে এত কথা বলতে হবে না, তোরা এদের জেলে ঢোকা। আমি এমপি সাহেবকে কল দিয়ে ব্যাপারটা জানাচ্ছি। পুলিশ অফিসার এমপিকে কল দিবে, তার আগে অন্য কেউ পুলিশ অফিসারকে কল দেয়। জি স্যার, বলুন। ফোনের অপর প্রান্ত থেকে কেউ কিছু বলতে থাকে, যা শুনে পুলিশ অফিসারের শরীরের ঘাম বের হতে থাকে। জি স্যার, আমি এখনই ওদের ছেড়ে দিব, বাকিদের ওদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। কল কেটে দিয়ে চেয়ারে বসে পড়ে, সাথে আকাশ আর আরবিকে ছেড়ে দেয়। আসলে আমি বুঝতে পারিনি। এদের বাসায় পৌঁছে দিবে আজকে রাতের মধ্যে, কথাটা মনে থাকে যেন। যদি কোনো চালাকি করেছো তাহলে সকালে সূর্য তোকে দেখতে দিব না। কথাগুলো বলে চলে আসতে যাবে, তখনই মেয়েগুলো আকাশকে ডাক দিয়ে ধন্যবাদ দিতে থাকে। যদিও এদের মধ্যে কাউকেই আকাশ ঠিকমতো চিনে না, তাও ওদের সবার ঠিকানা নিয়ে চলে আসে। তোদের আজকের মধ্যে বাসায় পৌঁছে দেওয়া হবে। তোমাদের ঠিকানা রেখে দিলাম আমি, যেন তোমরা ঠিকভাবে পৌঁছালে কিনা তা আমি পরে বের করে দেখব। ওখান থেকে বেরিয়ে পড়ে। এখন হয়তো অনেকেই ভাবছেন আকাশ কি করে জানতে পারলো এমপি আজ রাতে এই মেয়েগুলোকে পাছে করে দিবে। তাহলে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এমপির নাম্বার দিয়ে কল ট্রেস করে। ওদের কথা শুনে সবটা বুঝতে পারে যা আকাশের বড় স্যার আকাশকে জানাই, সেজন্য আবিরকে নিয়ে বেরিয়ে আসে এই মিশনে। আপাতত এই বিষয়ে সবটা বুঝতে পেরেছেন। যদি এখনও কারোর বুঝতে অসুবিধা হয়, কিছুক্ষণ আগে যা বলেছি তা আরেকবার পড়ে নিয়েন। এইদিকে সবগুলো মেয়েকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ওখান থেকে ফেরার সময়ে স্যার, চাইলেই তো রাজীবকে মেরে ফেলতে পারতাম, তাহলে ওকে বাঁচিয়ে রাখার কারণ কি ছিল? সে আছে অনেক কারণ, তা তুমি পরে জানতে পারবে। এখন চলো, কোনোভাবে রুমে ঢুকতে পারলেই হলো। কেউ দেখে নিলে পুরোই ঝামেলায় পড়ে যাব। তার আগে মুখটা ফ্রেশ করে নেই। মুখ ফ্রেশ করে আবিকে নিয়ে অনেকটা ভয়ে ভয়ে ভিতরে আসে। তখন ইরা সামনে চলে আসে, ওকে দেখে কিছুটা ভয় পায়। কি ব্যাপার, তুমি এখানে কেন?
তোমাদের রুমে দেখতে পাইনি, সেই জন্য কোথায় গিয়েছো তা দেখার জন্য জেগেছিলাম। আমরা কোথায় এলাম না গেলাম তা জেনে তোমার কি কাজ? আমাকে না বললে আমি চাচাকে সবটা বলে দিব। এই না না, বাবাকে কিছু বলার দরকার নেই। বাবা মানে কার বাবা? তুমি শাহজাহান চাচাকে বাবা বলে ডাকছো কেন? উনি তো আমার বাবার মতো, সেজন্য বাবা ডাক বেরিয়ে এলো। তাছাড়া তুমি ওনাকে আমাদের নামে কি বলবে? বলবো তোমরা দুজনে রাতে মদ খেয়ে ঢুকেছো। বিশ্বাস করো, আমরা এইসব একদমই খাই না। খাও না তা আমি জানি, তাহলে মিথ্যা কেন বলবে? আমার ইচ্ছে। ছোটবেলায় একটা মিথ্যে বলে আমাকে বের করেছ, এখন আবার বের করার ইচ্ছে নাকি? বুঝলাম না, ওই দিনেও সেম কথা বললে। যদি আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজকেও সেম কথা বলতেছো। আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। এখন কিছুই বুঝতে হবে না, আমি রুমে গেলাম। ইরা রাগ করে চলে যায়। আবির রুমে সে প্রশ্ন করে আবিকে সবটা বলে। তার মানে এই ব্যাপার? এই ব্যাপার মানে? না মানে এটার জন্য এনার মতো এত সুন্দরী মেয়েকে এভাবে রাগ দেখাচ্ছেন? এটাই হলো কারণ, নয়তো ওর মতো মেয়েকে ভালোবাসবে না, এরকম ছেলে তো পাওয়াই যায় না। আমি শুধু ওই কথাগুলোর জন্যই ওকে ইগনোর করে চলি। বুঝতে পেরেছি স্যার, আমি তাহলে ঘুমাই। এরা তো ঘুমায়। অন্যদিকে ইরাও মন খারাপ করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রফিক চৌধুরী বের হওয়ার সময় শাহজাহান চৌধুরীকে দেখতে পায়। ভাইয়া আমি যাচ্ছি। গতকাল আসলি আর আজকে চলে যাবি? আমি তো দেশ থেকে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছিস? এই তো এমপির কাছে যাব। এমপির কাছে কেন? জমিটা নেওয়ার জন্য। তুই হঠাৎ এই জমি নিয়ে কেন পড়ে আছিস? কারণ ওই জমিতে আমি একটা প্রজেক্ট বানাবো, সেজন্য জমিটা আমার লাগবে। ঠিক আছে, কথা বলে দেখ তাহলে। এদিকে রফিক চৌধুরী এমপির কাছে আসে, এসে ওনার সাথে কথা বলতে থাকে। কথা বলার মধ্যে রাজীবও ওখানে চলে আসে। এটা কি আপনার ছেলে? হ্যাঁ, কেন বলুন তো? আপনি যেহেতু জমিটা আমাকে দেবেন না, তখন আপনাকে প্রস্তাব দিতে পারি আমি। কি ধরনের প্রস্তাব? 1 কোটি টাকা। এতেও কোনো কাজ হবে না। টাকা দেওয়ার সাথে সাথে আমেরিকায় তোমার ভাইকে আমি বিজনেসের দিকে সুবিধা দিতে পারবো। এবার ভেবে দেখো, তাছাড়া জমিটা তোমাদের লাগবে না, সেই হিসেবে ফ্রিতে পাচ্ছ 1 কোটি টাকা। ভেবে দেখো, অফার কিন্তু সব সময় থাকে না। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও। হ্যাঁ, তবে একটি কথা বলবো, জমিটা কিন্তু আমার নামে লিখে দিতে হবে। কিন্তু জমির মালিক তো শাহজাহান চৌধুরী। কিন্তু টাকা তো আমি দিব। সেটাও কথা ঠিক, কিন্তু ভাই হয়ে ভাইকে এভাবে ঠকানো কি ঠিক হবে? এমনিতেই তো ভাই ওই জমি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেখানে উনি আর জমি নিয়ে কি করবে। ঠিক আছে, এত করে বলছো তাই হবে। তা টাকা কতদিন লাগবে দিতে? আমাকে 3 দিনের সময় দিলেই হবে। ঠিক আছে, দিলাম তোকে সময়। এরপর চলে আসে ওখান থেকে। এবার ইরার বাবার সাথে শাহজাহান চৌধুরী দেখা হয়। এমপি কি বলল? টাকা চাইছে 1 কোটি। আমার জমি, ও কেন টাকা চাইবে? কি করব বলো ভাইয়া, ওই জমিটা আমার লাগবে, সেজন্য আমি ওটা কিনে নিব আমার নামে। ওই জমি তো আমার। তাতে কি, তুমি তো টাকা দিচ্ছ না, সেজন্য জমিটা আমি টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনে নেব। আমি যখন কিনে নেব জমি, তখন তো ওই জমি আমারই হবে, এটাই তো নিয়ম। এই সব কিছু আকাশ আর আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে, কেননা সবটা শুনে আকাশের এত রাগ উঠে। স্যার এখন কি করবেন? উনি 3 দিনের সময় নিয়েছে, তো আমি 2 দিনের ভেতরে ব্যবস্থা করতেছি। কি করবেন? সবই দেখতে পারবে। এখন চলো এখান থেকে। ওরা তো চলে যায়। অন্যদিকে শাহজাহান চৌধুরী কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যায়। উনি চলে আসে মিসেস পারুল আক্তারের কাছে, ওনাকে সবটা বলে। উনি শোনার পরে, দেখলি তো তোমার ভাই তোমারই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো দেখতেছি। তোমার ভাইয়ের আরেকটা কথা শুনবে? কি কথা? 18 বছর আগে আমাদের ছেলের নামে যে অপবাদ দিয়েছিল, সেটা ছিল মিথ্যে। কি বলছো তুমি? রফিক নিজের চোখে দেখেছে, আর আমাকে সেটা ছবি তুলে দেখিয়েছে। সবই তোমার ভাইয়ের ষড়যন্ত্র ছিল, আর তোমার ভাই ওনার ছোট মেয়েকে এই কাজে ইউজ করেছিল। যদিও ইরার কোনো দোষ ছিল না, কেননা ইরা তো তখন 10 বছর হবে। তুমি আমাকে একটু ভেঙে বলো তো সবটা। তোমার কি মনে আছে? কোন কথাটা বলতেছো? যেদিন আকাশ স্কুল থেকে বাড়িতে ফিরছিল, বাড়িতে এসে খাবার খেয়ে বেরিয়ে পড়ে মাঠে ওর বন্ধুদের সাথে খেলার জন্য। খেলা শেষ করে সন্ধ্যের পর আসে বাসায়, তখন ইরা ঘুমিয়েছিল। তাই তোমার ভাই আমাদের ছেলের হাতে একটা প্যাকেট দিয়ে বলেছিল এটা ইরাকে দেওয়ার জন্য। তখন আমাদের ছেলে তো জানতো না কি ছিল ওখানে। যা যা ছিল তা তো আমাদের দেখিয়েছিল।
তোমার ভাই যা যা দেখিয়েছিল সবই ছিল ওনার সাজানো মিথ্য ভিডিও আর ছবি। তাই বলে ও নিজের মেয়েকে নিয়ে এরকম কাজ করবে? এখানে ইরার তো কোনো দোষ নেই, কেননা ইরা তো তখন ঘুমিয়েছিল। কিন্তু ও কেন করবে? তুমি কি জানো না কেন করেছে এইসব কিছু? জানলে তো তোমাকে আর জিজ্ঞেস করতাম না। তোমার ভাই এই সব কিছু করেছে আমাদের সম্পত্তির জন্য। বাবা তো সম্পত্তির সবকিছু অর্ধেক করে দিয়েছিল, তাহলে আমার ভাগের দিকে কেন নজর দিবে? সে আমি জানি না, তবে তুমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ও আমার কাছে এসে সবটা বলেছিল। তা তুমি আমাকে কেন বলনি সত্যিটা? সত্যিটা তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি তোমার ভাইয়ের কথা বিশ্বাস করে আমার ছেলেকে বের করে দিয়েছিলে। জানি না আমার বুকের মানিকটা এখন কোথায় আছে, বেঁচে আছে নাকি মরে গেছে, তাও তো জানি না। চিন্তা করো না, ও একদিন না একদিন দেখবে ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে। কি করে আসবে? 18 বছর ধরে যে ছেলেকে দেখিনি, সে আসলে আমি তাকে চিনবো কি করে বুঝবো সে আমার ছেলে? যেখানে 18 বছর ধরে আসেনি, সেখানে বাকি সময়ে আসবে কিনা তাও তো জানি না। কেঁদো না, একদিন দেখবে তোমার ছেলে তোমার কোলে ঠিকই ফিরে আসবে। আমার একটা ভুলের জন্য আমার ছেলেকে কত যে কষ্ট করতে হচ্ছে, না জানি কোথায় আছে, কি করতেছে। আমার এত কিছু থাকার পরেও আমার ছেলের অভাবটা আমাকে বড্ড কাঁদায়। এদিকে ওনাদের সব কথা আকাশ শুনে ফেলে, কেননা ওনাদের পাশের রুমেই থাকতো আকাশ। আবির তখন রুমে ছিল না, কেননা আবিরকে আকাশ একটা অন্য কাজ দিয়েছিল, যেটা করার জন্য আবির ওখানে গিয়েছে। পরের দিন সকালে আকাশ বের হয়। কিছু দূর যাওয়ার পরে দেখা হয় শাকিল, অন্তর আর বাবুর দেখা হয়। ওরা সকলেই সেই মাঠের পাশে টঙের উপর বসেছিল। ওরা আকাশ আর আবিরকে দেখে নেমে আসে। কিরে, কোথায় যাচ্ছিস তোরা? জানি না স্যার কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। স্যার মানে কার স্যার? কার আবার? আমার। আকাশ কি করে তোর স্যার হয়? ও তোরা বুঝবি না, তোরা আড্ডা দে, আমরা একটু আসতেছি। আমরাও আসি তোদের সাথে। কিন্তু তোদের তো নেওয়া যাবে না। কেন বন্ধু? কারণ ওখানে বিপদ হতে পারে, সেজন্য তোদের নিয়ে এসে আমি বিপদের মধ্যে ফেলতে পারবো না। এটা কোনো কথা বলি তুই? বন্ধু হয়ে বন্ধু বিপদে পাশে দাঁড়াতে না পারলে সে আর বন্ধু কিসের? কিন্তু তাও অনেক রিস্ক, তোদের জীবনও যেতে পারে। যেখানে জীবন যাওয়ার রিস্ক আছে সেখানে কি দরকার তোদের যাওয়ার? ওখানেই তো মজা। তোরা থাক, শুধু 30 মিনিট লাগবে, 40 মিনিট পরে আমরা এখানে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি করে আসিস। ওদের থেকে বিদায় নিয়ে চলে আসি এমপির বাড়িতে। এমপি তখন বাসায় ছিল, কিন্তু আকাশ আর আবির এমনভাবে এসেছে ওদের দেখে চেনার কোনো উপায় নেই, কেননা মুখটা পুরোই ঢাকাই ছিল। ওই কে রে তুই? আমরা যেই হই না কেন তা জেনে তোর কোনো কাজ নেই। আমরা যে কাজে এসেছি সে কাজটা বেশি প্রয়োজন আমাদের। কি কাজ? জমির দলিল লাগবে আমাদের। কোন জমির? আমার কাছে তো কোনো জমি নেই। তুই কি দলিল দিবি নাকি তোকে মেরে দলিল নিব? তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? ভালোর ভালো দলিল ফিরিয়ে দে, নয়তো তোর লাইফ আমি এখানেই শেষ দিব। এদিকে ওদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এক পর্যায়ে আকাশ বন্দুক বের করে এমপির মাথায় ধরে। এতে এমপি কিছুটা ভয় পায়, কেননা তখন বাসি কেউ ছিল না, সবাই মোটামুটি কাজে গেছে। রাজীবের সাথে কয়েকজন ছিল, তাদের আকাশ আর আবির মিলে বেঁধে রেখেছে। ঠিক আছে, দিচ্ছি দলিলগুলো। কিছুক্ষণ পর ওদের নিয়ে লকারে যায় আর লকারটা খুলে দেয়। লকার খুলে দিলে ওরা জমির দলিল খুঁজতে থাকে। আকাশের যা প্রয়োজন তা তো নিয়ে নেয়, কিন্তু এমপিকে বোকা বানানোর জন্য সাথে আরও 4-5টা দলিলও নিয়ে নেয়, যেন বুঝতে না পারে আসলে দলিল কোনটার জন্য এসেছে। ওখান থেকে বের হয়ে চলে আসে। এইদিকে এমপি কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। আর জেদে পুরো শরীর ওনার ফেটে যাচ্ছে, মনে হচ্ছে এখনই কোনো কিছু করে বসবে, কিন্তু তাও করতে পারছে না। কিছুক্ষণ পর ওরা চলে আসে টঙের দিকে। কিরে, এত তাড়াতাড়ি তোরা চলে আসলে? কি করব, যে কাজে এসেছি সে কাজ তো শেষ, সেজন্য চলে এসেছি। যাক, ভালো করেছিস। তা এখন কি করবে? আপাতত আমরা বাসায় ফিরে একটু রেস্ট নেব, সাথে কিছু কাজও আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর না হয়ে গেলি? তা সম্ভব না এখন, আমি পরে এসে আড্ডা দিব। ওখান থেকে চলে আসে শাহজাহান চৌধুরীর কাছে। ওখানে মিসেস পারুল আক্তারও ছিল। কিছু কি বলবে তুমি? কিছু বলতে না দিতে এসেছি। কি সেটা? এরপর জমির দলিল ওনার হাতে তুলে দেয়। কিসের দলিল এটা? এটা ওই জমির দলিল, যে জমির আপনার থেকে কেড়ে নিয়েছে এমপি। তুমি এই দলিল কোথায় পেলে? পেয়েছি অনেক কষ্ট করে,
আপনার আমানত আপনার হাতে তুলে দিয়েছি। সত্যি তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না কখনো। কাঁদবেন না, আপনি আমার বাবার বয়সী। এভাবে কেঁদে আমাকে লজ্জা দিবেন না। কেন জানি তোমাকে দেখলে আমার ছেলের কথা বারবার মনে পড়ে যায়। মনে হয় আমার ছেলে এখনো আমার কাছেই আসে। ও তেমন কিছুই না, এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। যদি আপনারা চান আমি আপনাদের বাবা মা বলে ডাকতে পারি কি? তুমি মা বলে ডাকলে তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুমি যত ইচ্ছা ডেকো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি এখন থেকে মা বলেই ডাকবো। আর আমাকে বাবা বলেই ডেকো। কতগুলো বছর ধরে এই ডাকটা শুনি নাই, তা একমাত্র আমরাই জানি। কাঁদবেন না বাবা, আমি যতদিন আছি ততদিন ডেকে যাব। যখন থাকবো না তখন দরকার হলে ফোন কল দিয়ে কথা বলে নেব। ওনাদের থেকে বিদায় নিয়ে রুমে এসে বসে থাকে। কিছুটা খুশি আকাশ এখন, কেননা ও যা চেয়েছে তাই এখন হলো। এদিকে রাজীব যখন বাসে আসে তখন এগুলো দেখে দৌড়ে ওর বাবার কাছে আসে। কি হয়েছে বাবা, তোমাদের এরকম অবস্থা করেছে কে? দুইটা ছেলে এসে এরকম অবস্থা করেছে। কি, দুজন ছেলে এসে তোমাদের সাথে এরকম করলো? তা তোমরা এতগুলো লোক কিছুই করতে পারলে না? তা তোমার কোনো ক্ষতি করেনি তো? আমার ক্ষতি তো করেনি, কিন্তু কিছু জমির দলিল নিয়ে চলে গেছে। কি কি জমির দলিল নিয়েছে? তা বলতে পারবো না। অনেকগুলো জমির দলিল তো একসাথে ছিল, ওখান থেকে কয়েকটা জমির দলিল নিয়ে গেছে। এতগুলো লোক থাকার পরেও কি করে এসে নিয়ে গেল? পুলিশ কি আঙুল চুষছিল? দেখুন রাজীব স্যার, আমাদের কোনো কল করা হয়নি। তাছাড়া আপনার সিকিউরিটি নিতে মানা করাতে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমাদের দোষ দিয়ে এখানে কোনো লাভ হবে না। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের জমির দলিল এখন উদ্ধার করব কি করে? আপনারা মামলা করুন, বাকিটা আমি দেখতেছি। কার নামে করব মামলা? যারা নিয়েছে তাদের নাম। কিন্তু তাদের পরিচয় বা তারা কি আমি তো জানি না। বাসায় তো সিসি ক্যামেরা আছে, ওখান থেকে তো জানা যাবে। সেটা তো আছেই। চলুন তাহলে, ওটা দেখেই বোঝা যাবে। এবার ওরা সিসিটিভি চেক করে, কিন্তু সবকিছু বোঝা গেলেও ওদের চেহারা বোঝা যাচ্ছে না। এটা কি করে সম্ভব? আমিও তো তাই ভাবছি, ওদের চেহারা বোঝা যাচ্ছে না, তার সাথে শরীরে কোনো চিহ্ন বা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ওরা কিন্তু ভালো করেই জানতো সবকিছু, সেই জন্য প্ল্যান করে এসেছে, কিন্তু এত কিছু ওরা বুঝে কি করে? ওটা দেখার দায়িত্ব তোমার। এদিকে পুলিশ চলে আসে। অন্যদিকে রফিক চৌধুরী কল দিয়ে জানতে পারে জমির দলিলগুলো কেউ চুরি করে নিয়ে গেছে, সেজন্য উনি শাহজাহান চৌধুরীর কাছে আসে। ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। তোর আবার কি হয়েছে? জমির দলিল নাকি চুরি হয়ে গেছে। কিসের জমির দলিল? আমাদের ওই জমির দলিলটা। তা এখন আমি কি করতে পারি? বুঝলাম না ভাইয়া, তোমার দেখি কোনো টেনশনই নাই। এত বছর ধরে যখন টেনশন ছিল না, তখন আর এখন থেকে কি করব? জমিটা যখন হাতছাড়া হয়ে গেল তখন আমি এখানে কি করব? আমি বরং ইরাকে নিয়ে চলে যাই আমেরিকা। বাবা, আমি আমেরিকায় এখন যাব না। কেন জানি না। আমি এসেছি এখানে গ্রাম ঘুরতে, গ্রাম ঘোরা শেষ করব, তারপর আমি চলে যাব। তোমাকে ছাড়া আমি কি করে ফিরবো? তাহলে এখানেই থেকে যাও, একসাথে না হয় ফিরবো। তুই তাহলে থাক, আমি কাল তোর মাকে নিয়ে ফিরে যাব। ঠিক আছে, সাবধানে যেও। পরের দিন ইরার বাবা চলে যায়। ইরার বাবা চলে যাওয়াতে ইরা অনেকটা খুশি হয়। কেন খুশি হয় তার কারণটা আপনার একটু পরেই জানতে পারবেন, সেজন্য একটু ধৈর্য ধরুন, সবটা বুঝতে পারবেন। ইরার বাবা চলে যাওয়ার পর ইরা আসে ওর বড় চাচা চাচির কাছে। তখন তানুও ছিল। বড় চাচা, তোমাদের কিছু কথা বলার ছিল। কি কথা ইরা? তোর আব্বু চলে গেছে বলে মন খারাপ নাকি? আব্বু যাওয়াতে আমি খুশি হয়েছি। এটা কেমন কথা ইরা? তোর আব্বু চলে গেছে, যেখানে তোর মন খারাপ করার কথা সেখানে তুই খুশি কেন হচ্ছিস? হচ্ছি। কিন্তু কেন? যে বাবা নিজের স্বার্থের কাছে আমাকে ইউজ করতে পারে, তার কাছে এসে আমি কি করব বলো? ইরা, আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না। চাচি, আমি তোমার আর বড় চাচার মধ্যে হওয়া কথাগুলো সব শুনেছি। কিভাবে আব্বু ছলনা করে আমাকে ইউজ করে তোমাদের সন্তানকে তোমাদের থেকে আলাদা করেছে, আর আমিও আমার খেলার সাথীকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছি। তোমাদের কথাগুলো যদি ওই দিন না শুনতাম তাহলে তো বুঝতেই পারতাম না সব কিছু বাবার যে আগে থেকেই পরিকল্পনা করা ছিল। যা হওয়ার হয়েছে, তুই তখন ছোট ছিলি, কোনো কিছুই বুঝতি না, সেই জন্য তোর বাবা তোকে যা যা বলেছে তাই তো তোকে শুনতে হবে।
এটাই তো নিয়ম। তুই যদি তখন বুঝতে পারতি তাহলে তো আর আমি আমার সন্তানকে হারাতাম না। চাচি, আমি এখন কি করব বলো? আমার জন্য তোমাদের বুক খালি হয়ে গেল, তাই না? ওকে আমি খুঁজবো কি করে বলো না চাচি? আমি যদি আগে জানতাম সবটা, তাহলে আমি ওকে খুঁজে বের করতাম। এখন আর আফসোস করে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন এই বিষয়ে আর বলে কাজ নেই। তুই বরং তানুর সাথে গ্রামটা ঘুরে দেখ। আমার যে ইচ্ছে করছে না। আজকে যদি তোমাদের ছেলে থাকতো, আমি তোমার ছেলের বউ হয়ে থাকতাম এই বাড়িতে। তা এখন থেকে যা। তোমার ছেলে ছাড়া থাকবো কি করে? আমার বিশ্বাস, আমার ছেলে একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে। যেদিন তোমার ছেলে ফিরে আসবে, আমাকে শুধু একটিবার বলে দিও। আমি যেখানেই থাকি না কেন, আমি এই গ্রামে অবশ্যই চলে আসবো। আর তোমার ছেলে দেখতে যেমনই হোক না কেন, যদি কালো আর অন্য কোনো সমস্যাও থাকে, আমি ওকেই বিয়ে করব। তুমি দেখে নিও। পাগলি মেয়ে কোথাকার, আমরাও যে ওর জন্য অপেক্ষায় আছি। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। কেননা এতগুলো বছর ওনারা যে কষ্ট করে এসেছে তার কম কিসের। চাচি, আমি তাহলে রুমে যাই, একটা কথা বলার ছিল। কি কথা? আচ্ছা, আকাশ ছেলেটার সম্পর্কে কি কিছু জানো তোমরা? কেন বলতো? তুই কি ওকে পছন্দ করিস নাকি? পছন্দ না, ছেলেটা ঠিকমতো কথাই বলে না আমার সাথে। যেখানে আমার সাথে কথা বলার জন্য অনেক ছেলে লাইন দিয়ে থাকে, সেখানে এই ছেলে তো কিছুই বলছে না। হতে পারে ছেলেটা কাউকে পছন্দ করে, সেজন্য তোকে কিছু বলছে না। কি বলো? ওকে তো ফোনেও কথা বলতে দেখি না। তুই আসলে কি চাস বলতো? আমি চাই ও আমার সাথে কথা বলতে চাইবে, আমার সাথে ভাব জমানোর চেষ্টা করবে, আর আমি উল্টো ভাব দেখিয়ে কথা না বলেই থাকবো। ইরার এমন কথা শুনে পারুল আক্তার হাসতে থাকে ওনাকে হাসতে দেখে। তুমি হাসছো? হাসবো না তো কি করব বল? তুমি তো একটু ভরসা দিতে পারো কি, তাই না? আল্লাহ জানে, তোমার ছেলের জন্য অপেক্ষা করতে করতে আমার না বিয়ের বয়স পার হয়ে যায়। আর একটা বছর অপেক্ষা কর, একটা না একটা ব্যবস্থা হবেই। হলে তো ভালোই। এদিকে ইরা ওর রুমের মধ্যে চলে আসে, এসে দেখে আকাশ বসে আছে। এরকম ভাবে আকাশকে দেখে কিছুটা চমকে ওঠে। কি ব্যাপার? এত রাতে আমার রুমে কেন? একটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত মেয়ের রুমে কেন আসে তা কি তোমাকে বলে দিতে হবে? মানে কি বলতে চাইছেন? কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? কই ভয় পাচ্ছি? এই যে মুখের দিকে তাকালেই তো বোঝা যায়। আমি মোটেও ভয় পাচ্ছি না। ভয় যদি নাই পাও তাহলে এসে শুয়ে পড়ো। আমি কেন আপনার পাশে ঘুমাবো? তাহলে কার পাশে ঘুমানোর ইচ্ছে আছে? কারোর পাশে না। আপনি এখান থেকে যাবেন নাকি আমি চাচিকে ডাক দিব? দিলে তাও আমি কি ভয় পাই নাকি? চাচি চাচি ও চাচি, দেখো না আমার রুমে। বাকিটা বলার আগে ইরার মুখ চেপে দেওয়ালের সাথে ধরে রাখে। ইরার নিঃশ্বাস বাড়তে থাকে এক এক করে, যে আকাশ বুঝতে পারছে ভালো করে, তাও কিছু বলছে না। এদিকে ইরা তো ভয়ে ভয়ে অবস্থা শেষ। আকাশ ইরাকে আরও বেশি ভয় দেখানোর জন্য ওর ঠোঁটগুলো ইরার ঠোঁটের দিকে এগিয়ে নিতে থাকে। এতে করে ইরা আরও বেশি ভয় পায়। ইরা কোনোভাবে আকাশের শক্তির সাথে পেরে উঠছে না, সেজন্য কোনোভাবে বাধাও দিতে পারছে না। সেজন্য কিছু বলতে যাবে তার আগেই। কি ভেবেছ একটা মেয়েকে একা পেয়ে কিছু করব? ইরার কথাগুলো শুনে মাথাটা নাড়ায়। আসলে আকাশ যা করেছে সবই ইরার কথা মতো করে, সেজন্য কোনো কিছু আর বলা নেই। কেননা আকাশ তো আগে সব কথা শুনে ফেলেছে ইরার, সেজন্য এখন সেগুলো নিয়ে একটু ট্রাই করতে থাকে, এরপর ছেড়ে দেয় ইরাকে। এতে ইরা রুম থেকে বেরিয়ে যাবে, তখনই হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? কোথায় আবার? চাচির কাছে। মায়ের কাছে কেন? মানে তোমার মা হলো কবে থেকে? এই তো আজ সকাল থেকে। ফাজলামো করো আমার সাথে? তুমি আমার বউ লাগো নাকি যে ফাজলামো করব? তা কেন লাগতে যাব? তাহলে ফাজলামো আর করব কেন? আমি এখন ঘুমাবো, সেই জন্য তুমি এখন এই রুম থেকে যাবে। যদি না যাই তাহলে? কতবার বলবো আমি চিৎকার করব এরকম করলে? চিৎকার করলে বাসর ঘর কিন্তু এখানেই করে নেব, দরজা আটকে। এত শক্ত
তাই না? হুম হুম। জি না, কোনো শখ নেই আমার। যাচ্ছি আমি। ওখান থেকে বের হয়ে তো আসে কিছুক্ষণ পর রাতের বেলা। স্যার আমাদের যেতে হবে তো। এত রাতে আবার কোথায় যাব? আপনি না তখন বলেছিলেন রাতের বেলায় বাকিদের জমির দলিল ওনাদের বাসায় দিয়ে আসবেন। কিন্তু আমি তো এদের চিনি না, এবং কি এদের ঠিকানাটাও জানি না। তাহলে এখন উপায়? অন্তরকে সাথে নিয়ে চলি, ও তো সবাইকে চেনে। কিন্তু এতে তো অন্তর সন্দেহ করবে। তাহলে বাবাকে দিয়ে দেব দলিলগুলো, ওনাকে বলবো গোপনে দিয়ে দেওয়ার জন্য, তাহলে কেউ জানতে পারবে না। কথাটা তো মন্দ বলেননি স্যার। এখন তাহলে শুয়ে পড়ো। এদিকে আকাশ আর ইরা দুজনেই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে চিন্তা করতে থাকে। চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ভাইয়া, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? শাহজাহান চৌধুরীর কাছ থেকে আমরা যে দলিলটা নিয়েছি সেটা গতকাল চুরি হয়ে গেছে। কার এত বড় কলিজা হলো তোর বাসা থেকে চুরি করে নিয়ে যায়? চুরি হতে যাবে কেন? তাহলে কিভাবে দলিল হারালো? এমপি এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে ডেভিল তো অনেক রেগে যায়। একদিকে আমি এখানে মরতেছি, অন্যদিকে তুই এরকম কাণ্ড করে বেড়াচ্ছিস। আমি তো বুঝতে পারিনি এরকম কারো সাহস হবে যে আমারই বাসায় এসে এইগুলো করার সাহস পাবে। আচ্ছা শোন, আমি বাংলাদেশে আসতেছি। কি বলো? হঠাৎ বাংলাদেশে কেন? এখানকার পুলিশ আর আর্মির লোকেরা আমার খোঁজে বেড়াচ্ছে, আমাকে ফেলে মেরে ফেলতে পারে। সেজন্য আমি কয়েকদিন তোর এখানে থাকবো, আমাকে নেওয়ার ব্যবস্থা কর। তুমি শুধু এয়ারপোর্টে আসো, বাকিটা আমি দেখছি। আমি তাহলে কালকে রওনা দিব, তুই সময় মতো চলে আসিস। আমি চলে আসবো। এদিকে ডেভিল যে বাংলাদেশে আসবে তা আকাশ জানতে পেরেছে, কেননা ওদের কল রেকর্ড করে আকাশে বড় স্যারকে পাঠিয়ে দিয়েছে। একবার তো ডেভিল আমার হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু এবার তো বাঁচতে পারবে না। কিন্তু এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। তুমি যদি বলো আমি কিছু এজেন্ট পাঠাচ্ছি, ওরা তোমাকে ওখানে সাহায্য করবে, আমরা চাইলেও সরাসরিভাবে ওই দেশের সাহায্য নিতে পারবো না। আপনাকে এই ব্যাপারে ভাবতে হবে না। তাছাড়া এখানে যত লোক আছে ওদের আমি দেখে নিতে পারবো। আপনি শুধু একটা কাজ করেন, ডেভিল এই দেশে আসার পরে আমি আপনাকে জানাবো। আপনি তখন ওর লোকেদের মেরে ফেলার ব্যবস্থা করবেন, যেন ওর কোনো লোক বেঁচে না থাকতে পারে। তাছাড়া একটা কথা, ডেভিল যে এখানে আসতেছে এটা কাউকে বলার দরকার নেই। আপনি যা করার গোপনে লোক পাঠিয়ে করিয়ে নেন। সবাইকে বলে দেবেন ওদের পুরো আস্তানা থেকে শুরু করে সব ধ্বংস করে দিতে, আর বাংলাদেশের ডেভিল আর ওর ভাইকে কি করব সেটা আমি বুঝে নেব। ঠিক আছে, বাংলাদেশে কি করবে না করবে সবটা তোমার উপর ছেড়ে দিলাম। তবে এতটুকু মনে রেখো, ওর ভাই কিন্তু এমপি, সেজন্য একটু সাবধানে থাকিও। তা নিয়ে চিন্তা করতে হবে না। এইদিকে কল কেটে দিয়ে আকাশ হাসতে থাকে, কেননা ডেভিল একবার বেসেছিল, এবার ওকে কোনোভাবেই বাঁচতে দিবে না। অন্যদিকে আকাশ গোসল করছিল, তখনই ইরা আকাশের রুমে আসে। এসে খাটের উপরে আকাশের ওয়ালেট দেখতে পায়। কি ব্যাপার, এটা কার ওয়ালেট? একটু ভেতরে দেখি তো। ইরা চেক করে ভিতরে আমেরিকার কিছু ডলার দেখতে পায়। যেহেতু ইরা নিজেও আমেরিকায় বড় হয়েছে, সেজন্য এগুলো দেখার পর ইরা চিনতে তো অসুবিধা হবে না। এরপর ডলারগুলো একটা পাশে রাখে। এরপর আস্তে আস্তে কিছু কাগজ বের করে। এরপর এক এক করে কয়েকটা কার্ড দেখতে পায়। কার্ডে থাকা নাম দেখে আরও বেশি অবাক হয়, সাথে কয়েকটা ছবি দেখে আরও বেশি অবাক হয়। এতটাই অবাক হয় হাত থেকে ছবিগুলো পড়ে যায়। তখনই ছবিটা হাতে নিয়ে বুকে চেপে ধরে জোরে একটা নিঃশ্বাস ফেলে। ছবিতে কয়েকটা চুমু দেয়, সাথে কিছুক্ষণ মুচকি হেসে ছবি কার্ড যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ইরা ওর রুমে এসে তানুকে ধরে হাসতে থাকে। কি ব্যাপার আপু, এত হাসির কারণ? আমি এতদিনের অপেক্ষা আজকে সমাপ্তি হলো। কি সেটা? এখন তো বলা যাবে না, যখন সময় হবে আমি জানাবো। এইদিকে ডেভিল বাংলাদেশে এসে নামে, যা আকাশকে খবর দিয়ে জানানো হয়। এমপি তার ভাইকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। কেমন আছিস ভাই আমার? এই তো ভালো, চল তাহলে তোকে বাসায় নিয়ে যাই। তা তোর ছেলেকে তো দেখছি না। আসে একটু কাজে, বাসায় এলে ওকে দেখতে পারবি। ঠিক আছে, চল তাহলে। এইদিকে ওরা আসতে থাকে। অন্যদিকে রাতের বেলায় ইরা আসে আকাশের রুমে, এসে ওর পাশে বসে। ইরাকে এরকমভাবে দেখে আকাশ একটু বেশি অবাক হয়, কেননা ইরা আজকে শাড়ি পরে এসেছে, তাও এতটা সেজেছে যে আকাশ তো চোখই ফেরাতে পারছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে, আর আকাশের দৃষ্টিতে তাকিয়ে থেকে ইরার যে নিজেরই নেশা হয়ে গেছে। এদিকে ইরা একটু একটু করে সামনের দিকে এগোতে থাকে, আর আকাশ একটু একটু করে পিছাতে থাকে। যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়, এতে ইরাও এসে চেপে ধরে। কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি?
দেখো, এরকম হলে কিন্তু আমি অনেক কিছু করে ফেলতে পারি, পরে কিন্তু দোষ দিতে পারবে না। আমি তো তাই চাই। কথাটা বলে আকাশকে কিস করে। এরকম কোনো কিছু যে হবে তা আকাশ বুঝতে পারেনি, কেননা মেয়েরা যে এতটা অ্যাডভান্স হতে পারে তা জানা ছিল না। 5 মিনিট পর আকাশের ঠোঁট ইরা ছেড়ে দেয়, কিন্তু এই 5 মিনিটে আরও অনেক কিছু হয়ে গিয়েছে যা আপনাদের নাই বলি, কেননা রোমান্টিক সিন তো এখনও বাকি রয়ে গেল। এদিকে আকাশ আর ইরা একে অপরের দিকে তাকিয়ে আছে, কেউই কোনো কথা বলছে না। হঠাৎ করে আকাশ ইরাকে কোলে নিয়ে নেয়। এতে ইরা তেমন কিছু মনে করেনি, কেননা ইরা নিজেও এরকমটাই চেয়েছে। এরপর না চেয়েও ইরাকে বিছানায় শুয়ে দেয়। তারপর কি হয়েছে তা আপনাদের অজানা থাক। কয়েক ঘন্টা পরে ওরা দুজনেই বুঝতে পারে এতক্ষণ যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। কোনো ব্যাপার না, তুমি আমাকে বিয়ে করে নিও, তাহলে আর কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি কেন, পছন্দ হয়নি আমাকে, নাকি তোমার লাইফে অন্য কেউ আছে? কিন্তু তুমি তো আমার সম্পর্কে কোনো কিছু জানো না, আমি কি করি, কেমন ছেলে। আমার বাবা মাকে এইসব কিছু না জেনে। তোমাকে কিছুই বলতে হবে না, আমি সবই জানি। কি জানো তুমি? তা এখন বলবো না, যখন সময় হবে তখনই বলবো। সে মেয়েটা কখন হবে? তাছাড়া তুমি তো কয়েকদিন পরেই চলে যাবে। তা আমি জানিয়ে দিব তোমাকে। তাছাড়া আমি আর আমেরিকায় যাচ্ছি না, এখন থেকে এই গায়েই কাটাবো। শহর আর শাশুড়ি আর শ্বশুরের সাথে বাকি বছরগুলো এখানেই কাটিয়ে দিব। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কার বিয়ে, কার সাথে, কোথায়, কি কাটাবে? তোমার তো এত সব বুঝে কাজ নেই, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আচ্ছা ইরা, একটা প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন? তুমি মনে হয় তোমার বাবাকে অনেক ভালোবাসো আর বিশ্বাস করতে। আগে করতাম, কিন্তু এখন দুটোর একটাও করি না। কেন করি না তা জানতে হবে না? আচ্ছা, এই কয়েকদিন একটু সাবধানে থাকিও, কোনো প্রয়োজন ছাড়া বাইরে যেও না। এই লকেট তোমাকে পরিয়ে দিলাম, যা কিছু হয়ে যাক না কেন এই লকেট খুলে রেখো না। তোমার গলায় বা যেখানেই রাখা যায় রেখে দিও, তবে এটা হারিয়ে ফেলো না। এটাতে কি এমন জিনিস আছে? পরে বলবো, এখন যা বলেছি তা শুধু শুনলেই হবে। এইদিকে 2 দিন পরে আকাশ বের হয়ে রাস্তায় আসে, তখন এমপি ছেলে রাজীবের সাথে দেখা হয়। এ কি, তুই এখনো ফিরে যাসনি? আমার কি যাওয়ার কথা ছিল নাকি? আচ্ছা, আমার কেন জানি একটা বিষয় সন্দেহ হচ্ছে। কোন বিষয় বলো তো? আমাদের বাসা থেকে দলিল তুই সরিয়েছিস। প্রমাণ করতে পারবি কি? সেটাই তো সমস্যা। প্রমাণের অভাবে তোকে তো জেলে দিতে পারছি না, কিন্তু তোকে জেলে না দিতে পারি, নিজের হাতে তো মারতে পারবো। তুই সে আশাতেই থাক। অনেক তাড়াতাড়ি আমি তোকে উঠিয়ে নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। এদিকে ওরা চলে যায়। 2 দিন পরে এমপি আর তার ছেলে আর ডেভিল বসে বসে কথা বলছিল। আব্বু, চাচা, আমি শিওর এটা ওই ছেলেরই কাজ। ওই ছেলে? কোনো একটা ছবি কি আছে তোর কাছে? ছবি তো নেই, কিন্তু যখনই ওর ছবি তুলতে যাই আমি, ওর ফেস কেন জানি ক্যামেরায় আসে না। একটা কাজ কর, যত লোক লাগে নিয়ে যা, ওই ছেলেকে যে করে হোক ধরে নিয়ে আয় এখানে। কিন্তু ওই ছেলে তো এমনিতে অনেক ঝামেলা, তার উপর আমরা ওকে দিয়ে এখানে জামাই আপ্যায়ন করাবো না, ওকে ধরে নিয়ে আসতে বলেছি, ধরে আনবি। ঠিক আছে চাচা, তাই হবে। এদিকে ওরা প্ল্যান করতে থাকে। অন্যদিকে আকাশের স্যার আকাশে কল দেয়। জি স্যার, বলেন। আমি কি লোক পাঠিয়ে অ্যাটাক করাবো? কালকে দিনে করাবেন অ্যাটাক। যতজন লোক আছে সবাইকে এক এক করে মেরে ফেলবেন। ওদের এখানে মারা হলে আমি এই দিকে অ্যাটাক করব। ঠিক আছে, তাহলে আরেকটা দিন অপেক্ষা করো। ঠিক আছে স্যার। এদিকে পরের দিন ডেভিলের সবগুলো আস্তানায় এক এক করে হামলা হতে থাকে। এতে ডেভিলের লোকগুলো এক এক করে মারা যেতে থাকে, আর এই খবরটা ডেভিল পায়। কিভাবে সম্ভব এগুলো? কি হয়েছে ভাই, এভাবে রেগে গেলে কেন? আমেরিকার মধ্যে আমার সবগুলো আস্তানায় সেনাবাহিনীর লোকেরা আক্রমণ করেছে। কি বলছো ভাইয়া? ঠিকই বলছি, ভাগ্য ভালো আমি এখানে ছিলাম না, নয়তো আমাকেও যে মেরে ফেলতো। কিন্তু হঠাৎ এইসব হলো কি করে? এখন তো আমার সবকিছু শেষ, আমি যে আমেরিকার ফিরে যেতে পারবো না। কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে এখানেই থাকবে, 2 ভাই মিলে রাজত্ব করব। ঠিক বলেছিস। তা রাজীবকে যে একটা কাজ দিলাম, সে কাজটা কতটুকু কি হলো? রাজীব তো কোনো কিছুই আমাকে বললো না। আমাকে বললো ওই ছেলেকে তুলে না এনে ওই ছেলে যে মেয়েকে ভালোবাসে তাকে তুলে নিয়ে আসবে, তাকে তুলে আনলে ওই ছেলেটাও চলে আসবে। তাহলে আর অপেক্ষা কিসের? নিয়ে এসো ওই মেয়েকে।
আমি তাহলে কল দিয়ে বলে দিচ্ছি। এদিকে পরের রাতে রাজীব তার লোকেদের নিয়ে আসে শাহজাহান চৌধুরীর বাড়িতে। কেননা বাড়িতে অনেক লোক আছে, সেই জন্য সবাইকে উঠিয়ে নেওয়া সম্ভব নয়, তাই লোকজন এনে বাড়িটা ঘিরে রেখেছে, যা আকাশ বুঝতে পারে। আবির, তুমি তাহলে রেডি হও, আমি বাকিদের একটু সেভ করে আসতেছি। ঠিক আছে স্যার। আকাশ আসে ইরার কাছে। আকাশকে এত রাতে দেখে ইরা অবাক হয়নি, কেননা প্রায় সময় ইরা ও আকাশের কাছে আসে আর আকাশও ইরার কাছে আসে, কিন্তু আকাশকে ভিন্নভাবে দেখে অবাক হয় আজকে। কি ব্যাপার, তুমি এই পোশাকে? কোনো মিশন আছে নাকি? মিশন মানে? ওহ কিচ্ছু না, কি জন্য এসেছো তা বলো। বাকিদের নিয়ে একটা রুমে এসে থাকো। কি হয়েছে বলবে তো? আকাশ সবটা বলে। সবটা শুনে ইরার কিছুটা চিন্তা হয়। এরপর ইরা সহ বাকিদের নিয়ে শাহজাহান চৌধুরী রুমে এনে রাখে সবাইকে। তোমরা তাহলে এখানে থাকো, আর অন্তর এই পিস্তলটা তোর কাছে রাখ, তাহলে অন্তত কিছুটা কাজে আসবে তোর। কিন্তু তুই কি করবি? আমি আর আবির বাইরের দিকটা সামলাচ্ছি। এদিকে আকাশ আর আবির বাহিরের দিকটা সামলাতে থাকে। অন্যদিকে শাহজাহান চৌধুরী একের পর এক প্রশ্ন করতে থাকে। তখন ইরা বলে, বড় আব্বু, আজকে তো আপনার বিবাহ বার্ষিক, তাই না? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, কিন্তু তোমার মনে থাকলো কি করে? পরে বলবো। আজকে আপনার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি আপনার একটা গিফট দিব, যে গিফটের জন্য আপনারা 18 বছর অপেক্ষা করেছিলেন। কি সেটা? এরা এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে ওই রুমের মধ্যে থাকা সবাই অবাক হয়। শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার তো কেঁদেই দিল। এদিকে এমপি আর ডেভিল এসে দেখে রাজীব ছাড়া বাকিদের মেরে ফেলেছে। উনি এগুলো দেখে অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় উনি যখন আকাশকে দেখে। তুই এখানে? আমেরিকায় তুই একবার বেঁচে গেলি, কিন্তু এখন তোকে বাঁচাবে কে? তুমি কি ওকে চেনো? ওই সেই সেনাপ্রধান যার জন্য আমার এক হাত আর এক চোখ নেই, অল্পের জন্য আমি বেঁচে গেছি। ডেভিলের কথা শুনে ওরা এতটাই অবাক হয় যে অন্য কিছু বলার আগে আকাশ আর আবির ওনাদের 3 জনকেই মেরে ফেলে আর ওর স্যারকে কল দিয়ে সবটা জানিয়ে দেয়। উনি সবটা শুনে, তাহলে সময় করে এবার দেশে ফিরে আসো। স্যার, আমি এই দেশে থেকে যাব নিজের পরিবারের সাথে। যখন আমাকে প্রয়োজন হবে বলবেন, আমি চলে আসব কয়েকদিনের জন্য। তাহলে কল কেটে দিয়ে আকাশ ওর বাবা মার কাছে যেতে থাকে। আপনারা ঠিকই পড়েছেন, শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার হলো আকাশের বাবা মা, যাদের থেকে আকাশ নিজেকে এতগুলো বছর দূরে থেকেছে। কেন দূরে থেকেছে তা আপনারা অনেকেই কিন্তু জানেন, সেজন্য নতুন করে আর বললাম না। আকাশকে দেখে ওর বাবা মা দৌড়ে এসে জড়িয়ে ধরে, কিন্তু আকাশ এখনও বুঝতে পারেনি কি হলো এখানে। ওনার তো কান্না করতে থাকে। তোর কি একটি বারের জন্য আমাদের কথা মনে পড়েনি? কিভাবে পারলি আমাদের থেকে এতগুলো বছর দূরে থাকতে? তোমরা কিভাবে জানলে আমি তোমাদের ছেলে? আমি বলেছি। তার আগে এটা বলো, বড় আব্বু, আমার উপহার তোমাকে কেমন লেগেছে? এতটাই ভালো লেগেছে যে আমি চিরকাল যে তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এইভাবে বলে আমাকে লজ্জা দিও না আব্বু। আচ্ছা, তুমি কি করে জানতে? আমি একবার তোমার এসি ওয়ালেট চেক করি, ওখানে তোমার কিছু আইডি কার্ড দেখতে পাই, আর্মির কার্ড, আর ওখানে স্পষ্ট করে বাবা মার জায়গায় বড় চাচার আর চাচির নাম লেখা। তারপর আমি যখন আরও ভেতরে কার্ড বের করি, তখন তোমার ছোট্টবেলার দেখতে পাই চাচা চাচির সাথে। তখন আমি শিওর হলাম তুমি আকাশ, সেই জন্যই তো আমি। তাহলে তুমি সবটা জেনে এইগুলো করেছো? কোনগুলো? ওহ কিছু না ছোট্ট আম্মু, আর তোমাকে জানতেও হবে না। আজকে আমার বুকটা পূরণ হলো, আর আমি তোকে হারাতে চাই না। তুই আজ থেকে এখানেই থাকিস। এটা কি হলো? তোমার ছেলে বাসায় থাকবে আর আমি কি বাইরে থাকবো নাকি? তোদের দুজনের বিয়ে দিয়ে আমি এই বাসাতে রেখে দিব। এরপর ইরার বাবাকে খবর দিয়ে আনা হয়। তারপর ওদের বিয়ে দেওয়া হয়। বাসরাতে আকাশ ইরাকে সবটা বলতে থাকে। তাহলে তুমিও জানতে? জেনেছি বলেই তো তোমাকে ভালোবেসেছি, নয়তো যার জন্য বাড়ি ছাড়া হয়েছি তাকে কেন বিয়ে করব শুনি? তবে রে, আজকে তোকে মেরেই ফেলবো, দেখ তুই। এই বলে ওদের খুনসুটি শুরু হয়ে যায়। আর এখানে একজন সেনাপ্রধানের মিশন শেষ হয়।